এই অধ্যায়ে তিনটা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম অংশে হাইড্রা, দ্বিতীয় অংশে ঘাসফড়িং এবং তৃতীয় অংশে রুই মাছ নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, তাহলে প্রথমে আমরা হাইড্রা সম্পর্কে একটু পড়ি। আসো, হাইড্রা। তো হাইড্রা সম্পর্কে প্রথমে দুজন বিজ্ঞানীর নাম বলে দিই। প্রথম নামটা মনে রাখো, হাইড্রার আবিষ্কারককে। হাইড্রার আবিষ্কারক, তাহলে আতে আবিষ্কারক, আতে আব্রাহাম আব্রাহাম ট্রেম্বলে। তাহলে আতে আবিষ্কারক, আতে আব্রাহাম ট্রেম্বলে। ওকে, এবং হাইড্রার নামকরণ কে করছে এটা যদি আমি বলি, হাইড্রার নামকরণ করছে বিজ্ঞানী লিনিয়াস। এই দুটা নাম ফার্স্টে মনে রাখো। হাইড্রার নামকরণ করছে বিজ্ঞানী লিনিয়াস। তাহলে আতে আবিষ্কারক, আতে আব্রাহাম ট্রেম্বলে, আর নামকরণ করছে লিনিয়াস। আচ্ছা, তো হাইড্রা নিয়ে হয়তোবা তোমরা অলরেডি পড়ছো, যেহেতু তোমাদের কলেজে পরীক্ষা ছিল। এই টপিকগুলা আশা করি যে তোমাদের পড়া আছে, ঠিক আছে? তো আমি সেইভাবে তোমাদেরকে পড়াই। আমি ধরে নিচ্ছি যে তোমরা একবার করে পড়ছো এই টপিকটা। ওকে, তো বাংলাদেশে হাইড্রার প্রজাতি কয়টা সেটা আমরা ফার্স্টে পড়ে আসো। বাংলাদেশে হাইড্রার প্রজাতি মোট 3টা। তাহলে প্রথম টপিকটা দাও, বাংলাদেশে হাইড্রার প্রজাতি। হাইড্রার প্রজাতি। তো বাংলাদেশের হাইড্রার প্রজাতি হচ্ছে 3টা প্রজাতি দেখা যায়। এক নাম্বার প্রজাতিটা হচ্ছে, তোমরা একটু চিন্তা করে বলো তো, যে এই যে আমাদের যে ফুচকা মামা থাকে, তোমরা যে কলেজ থেকে বের হয়ে ফুচকা খাও, এই ফুচকা ভাই বা ফুচকা মামা যাই বলো তোমরা, এই ফুচকা ভাই এরা কি ভালো না অনেক? হ্যাঁ, তোমাদেরকে ফুচকা খাওয়াচ্ছে, তাই না? এত স্বাদের একটা খাবার। তো ফুচকা ভাইরা কিন্তু সাধারণত ভালোই হয়। তাহলে এই কথাটাই মনে রাখো যে ফুচকা ফুচকা ভাই ভালো। ওকে, তো ফুচকা ভাই ভালো মানে কি? প্রথমটা হচ্ছে, প্রথম যে হাইড্রার প্রকার সেটাকে বলা হয় হাইড্রা ফুস্কা। ওকে, 2 নাম্বার যে হাইড্রাটা, তার নাম হচ্ছে হাইড্রা ভিরিডিস। ভিরিডিস। ওকে, যার আরেকটা নাম আমি যদি বলি, আরো একটা নাম হচ্ছে ক্লোরোহাইড্রা ভিরিডিজিমা। আর একটা নাম হচ্ছে ক্লোরোহাইড্রা ভিরিডিজিমা। ওকে ভাইয়ারা, আচ্ছা। এবং 3 নাম্বার যে হাইড্রাটা, এই যে ভালোতে মনে রাখো, হাইড্রা ভালগারিস। তাহলে ফুচকা ভাই ভালো, হাইড্রা ফুচকা, হাইড্রা ভিরিডিস এন্ড হাইড্রা ভালগারিস। তো কোর্সিকার সংখ্যা আমাদের ফার্স্টে মনে রাখতে হবে। কোর্সিকা মানে কি সেগুলো পরে বলি, কোর্সিকা মানে কি এখন বুঝতে হবে না। আসো, কোনটার কোর্সিকা কত মনে রাখো। হাইড্রা ফুস্কা, এটার কোর্সিকা হচ্ছে 6টা। হাইড্রা ভিরিডিস বা ক্লোরোহাইড্রা ভিরিডিজিমা, এটার কোর্সিকা থাকে 4 থেকে 8টি। এবং হাইড্রা ভালগারিস, এটার কোর্সিকা কোর্সিকা হচ্ছে 6 থেকে 10টি। আচ্ছা, এরপর আসো কোনটার বর্ণ কেমন, বর্ণটা আমাদের জানতে হবে। বর্ণটা কেমন? ওকে, তো বলো তো ফুচকা দেখতে কেমন? ফুচকার কালারটা কেমন? ফুচকার কালারটা কেমন জানো তোমরা? ফুচকার কালার হচ্ছে বাদামি, তাই না ভাইয়ারা? ওকে, তাহলে হাইড্রা ফুচকা যেটা, সেটা কালারও কিন্তু বাদামি। বাদামি। আচ্ছা, এরপরে হাইড্রা ভিরিডিস। হাইড্রা ভিরিডিস, এটার কালার হচ্ছে, এই যে দেখো নামের মধ্যে আছে ক্লোরোহাইড্রা ভিরিডিজেমা, এটার আরো একটা নাম ক্লোরোফিল। ক্লোরোফিল মানে কি? এটার কালার অবশ্যই সবুজ, তাই না? তাহলে এটার কালার হচ্ছে সবুজ। এবং যেটা হাইড্রা ভালগারিস, সেটা কিন্তু বর্ণহীন। এই কথাটা মনে রাখো, বর্ণহীন। এবং এই হাইড্রা নামটা শুনতে খুবই অপরিচিত, কিন্তু আমাদের আশেপাশেই কিন্তু এই হাইড্রাটা পাইতে পারো তোমরা। তবে যদিও তোমরা এটা খালি চোখে দেখতে পাবা না, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। তবে আশেপাশে তোমরা যদি তোমাদের আশেপাশে যে বাসার
পাশে যে পুকুরগুলা থাকে বা যে ডোবাগুলা থাকে সেগুলোতে যদি একটু চেক করো, ওই যে ওখানে কচুরিপানা থাকে, কচুরিপানার সাথে যদি একটু চেক করে দেখো, ওগুলোর সাথে কিন্তু হাইড্রাগুলা থাকে, বুঝছো? তো হাইড্রা এই পুকুরে, আমাদের চারপাশে যে পুকুরগুলা থাকে সেখানে কিন্তু পাওয়া যায় হাইড্রা, খালি চোখে যদিও বুঝতে পারবা না। তো আসো হাইড্রার একটু স্বভাবগুলা একটু দেখি। তাহলে পরের পয়েন্টটা লেখো, হাইড্রার স্বভাব। হাইড্রার স্বভাব। তো হাইড্রার স্বভাব এভাবে মনে রাখতে পারো, হ্যাঁ, মনে রাখতে পারো, 4-5টা মনে রাখো। তাহলে এভাবে পড়ো, ম ম ম কয়েকটা মনে রাখো। প্রথম মতে মনে রাখো, মতে হচ্ছে মাহি ভাই। হ্যাঁ, মানে প্রথম মতে মাহি ভাই মানে হচ্ছে মাহি ভাই পড়াইছে আর কি, এটা মনে রাখো। পরের মতে মনে রাখো, মতে মিঠা পানিতে এরা বাস করে। মিঠা পানিতে বাস করে। পরের মতে মনে রাখো, এরা মাংস খায়, মাংসাশী। পরের মতে মনে রাখো, এরা মুক্তজীবী, কারো উপর নির্ভর করে না, এরা মুক্তভাবে বসবাস করে। এবং শেষের মতে মনে রাখো, এরা মুকুলোদ্গম, মুকুলোদ্গম ও দ্বিভাজন প্রক্রিয়ায় জনন করে, দ্বিভাজন প্রক্রিয়ায় জনন করে। ওকে, এই কথাটা মনে রাখো। এবং তার সাথে আরো একটা কথা মনে রাখো, এদের পুনরুৎপত্তি ক্ষমতা প্রচন্ড, পুনরুৎপত্তি ক্ষমতা প্রচন্ড, পুনরুৎপত্তি ক্ষমতা প্রচন্ড। পুনরুৎপত্তি ক্ষমতা বলতে যে বিষয়টা বোঝানো হচ্ছে, হ্যাঁ, একটা গল্প বলি তোমাদের, সেটা হচ্ছে একটা গ্রিক কাহিনী, তোমাদের বইয়ে আছে। তো একটা ড্রাগনের কাহিনী আছে তোমাদের বই, বুঝছো? সেটা হচ্ছে 9 মাথাওয়ালা ড্রাগন। তো এই ড্রাগনের যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তার ড্রাগনটার মাথা হচ্ছে 9টা। এবং সবচেয়ে ডেঞ্জারাস যে বিষয়টা, সেটা হচ্ছে একটা মাথা যদি তুমি কেটে ফেলো ড্রাগনের, সেই একটা মাথা থেকে ওই মাথাটা ডাবল হয়ে যায়, 2টা মাথা হয়ে যায়। বুঝছো? তার মানে কি, সেই ড্রাগনটাকে যদি তুমি মেরে ফেলার চেষ্টা করো, মাথাগুলা যদি কেটেও ফেলো, কোনো লাভ নাই। বুঝছো? একটা মাথা কেটে ফেললে ওইখান থেকে আরো 2টা মাথা হয়ে যাবে। তো হারকিউলিস নামে একজন মহাবীর ছিল সেই সময়ে। হ্যাঁ, তো যেহেতু এই ড্রাগনটাকে কোনোভাবেই কেটে এটাকে মেরে ফেলা যাচ্ছে না, তো ওই মহাবীর কি করছে, একটা পাহাড় তুলে নিয়ে এসে ওই ড্রাগনটাকে চাপা দিয়ে মারছে। হ্যাঁ, যেহেতু ওটা কি হচ্ছে, কেটে মারা যাচ্ছে না, পুরো একটা পাহাড় তার উপর রেখে দিছে যাতে চাপ খেয়ে মারা যায়। বুঝতে পারছো? তো হাইড্রাটাও ঠিক সেরকমই। হাইড্রাকে তুমি যদি অর্ধেক করে ফেলো, ধরে নাও এই যে এটা হচ্ছে হাইড্রা, এটাকে যদি তুমি অর্ধেক করে ফেলো, এই কাটা অংশ থেকে 2টা হাইড্রা হয়ে যাবে। হ্যাঁ, উপরের অংশ থেকে একটা হবে, নিচের অংশ থেকে একটা হয়ে যাবে। তো এই কারণে এই বিষয়টা হচ্ছে পুনরুৎপত্তির ক্ষমতা, অর্থাৎ হাইড্রা পুনর মানে তার যে কাটা অঙ্গগুলা সেগুলা আবার উৎপাদন করতে পারে, এটা হচ্ছে পুনরুৎপত্তি ক্ষমতা। তাহলে হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা প্রচন্ড। বুঝছো? ওই যে ডেডপুল মুভি যারা দেখছো, ডেডপুলে কি হয়, কোথাও ক্ষত তৈরি হইলে সেটা আবার কিন্তু সেরে ওঠে। এরপরে আমরা যেটা পড়বো, হাইড্রার খাদ্য। আচ্ছা, হাইড্রা কোথায় পাওয়া যায় বলো তো? হাইড্রা পাওয়া যায় হাইড্রা পাওয়া যায় পানিতে। এই যে আমাদের আশেপাশে যে পুকুর আছে, ডোবা আছে, সেই পানিতে পাওয়া যায়। কিন্তু হাইড্রার একটু আগেই একটা বৈশিষ্ট্য পড়ছি, দেখো, হাইড্রা হচ্ছে মাংসাশী। হ্যাঁ, নামটা একটু খেয়াল করে দেখো, হাইড্রা মাংস খায়। বুঝছো বিষয়টা? তুমি কি খাও? তুমি তুমি কিন্তু শাকসবজিও খাও। মাংস খাও ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে কিন্তু তোমার শাকসবজিও খাইতে হয়, তাই না? বা যেমন যারা মেসে থাকো, হ্যাঁ, তারা তো ডাল খাও, ডালের অবস্থা তো জানোই যারা মেসে থাকো। তো দেখো, হাইড্রা কিন্তু তুমি যাই খাও, আমরা এত উন্নত প্রাণী হওয়ার সত্ত্বেও আমরা কিন্তু সবসময় মাংস খাইতে পারি না। আমরা কিন্তু ডাল, সবজি, শাকসবজি এগুলো খেয়ে বাঁচতে হয় অনেক সময়। কিন্তু হাইড্রা, সে এত ছোট্ট একটা প্রাণী, সে কিন্তু মাংস ছাড়া কোনো কিছু খায় না। বুঝতে পারছো? তো হাইড্রার খাদ্য কি কি আসো সেটা আমরা একটু দেখি।
তাহলে হাইড্রার খাদ্যগুলা এইভাবে মনে রাখতে পারো, এভাবে পড়তে পারো। শালাডা, শালাডা ছোট ছোট ডিম আনে। শালাডা কি করে বলো তো? ছোট ছোট ডিম আনে। শালা মানে বোঝো তোমরা? তোমাদের এলাকায় শালা মানে কি? আচ্ছা, শালাডা ছোট ছোট ডিম আনে। তো সাথে মনে রাখো, সাথে সাইক্লোপস, সাথে সাইক্লোপস। লাতে মনে রাখো লার্ভা, মাছের লার্ভা, মাছের লার্ভা। ডাতে মনে রাখো ড্যাফনিয়া, ডাতে মনে রাখো ড্যাফনিয়া। ছোটতে মনে রাখো ছোট ছোট কৃমি, ছোট ছোট কৃমি। আচ্ছা, ডিমতে মনে রাখো মাছের ডিম। অ্যানেতে মনে রাখো, অ্যালেনা, অ্যানেতে মনে রাখো অ্যানেলিডস, অ্যানেলিডা পর্বের যে প্রাণীগুলো আছে, অ্যানেলিডস। ওকে, তাহলে এইগুলো হচ্ছে হাইড্রার খাদ্য। তো এইগুলা খাদ্য হওয়া সত্ত্বেও তোমাকে যদি বলে যে হাইড্রার প্রধান খাদ্য কোনটা, এগুলোর মধ্যে কিন্তু একটাও হাইড্রার প্রধান খাদ্য না। হাইড্রার প্রধান খাদ্য হচ্ছে, এটা একটু আলাদাভাবে মনে রাখো, হাইড্রার প্রধান খাদ্য বা হাইড্রার প্রিয় খাদ্য কোনটা? হাইড্রার প্রিয় খাদ্য হচ্ছে ক্রাস্টাসীয় সন্ধিপদী প্রাণী। ক্রাস্টাসীয় সন্ধিপদী প্রাণী, সন্ধিপদী প্রাণী। এই নামটা একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, এই নামের মধ্যে কি আছে? নামের মধ্যে আছে পদ। এই পদ মানে হচ্ছে পা, বুঝছো? এবং সন্ধি মানে হচ্ছে জয়েন্ট, সন্ধি মানে হচ্ছে জয়েন্ট। তো কার পা এই টাইপের জয়েন্ট জয়েন্ট টাইপের, এটা তোমরা যদি একটু চিন্তা করে দেখো, মশার ক্ষেত্রে চিন্তা করে দেখো, মশার পাটা কেমন? এই যে এটা হচ্ছে মশা, মশার পা এই যে এইখানে একটা জয়েন্ট, এইখানে একটা জয়েন্ট, এইখানে একটা জয়েন্ট, এভাবে 3-4টা জয়েন্ট দিয়ে মশার একটা পা গঠিত। চিংড়ির কথা চিন্তা করে দেখো, চিংড়ির পাটা কেমন? চিংড়ির পা কিন্তু জয়েন্ট জয়েন্ট জয়েন্ট, তাই না? তো আর্থ্রোপডা প্রাণী, এই যে ক্রাস্টাসীয় সন্ধিপদী প্রাণী বা জয়েন্ট পা কোন প্রাণীদের থাকে? সেটা হচ্ছে আর্থ্রোপডা পর্বের যে প্রাণীগুলো আছে, আর্থ্রোপডা, এই পর্বের প্রাণীগুলাকে বলা হচ্ছে সন্ধিপদী প্রাণী, বুঝছো? এবং ক্রাস্টাসীয় সন্ধিপদী কারা? ক্রাস্টাসীয় সন্ধিপদী বলতে ওই যে চিংড়ি জাতীয় যে আর্থ্রোপডা পর্বের প্রাণীগুলো আছে, হ্যাঁ, ক্রাস্টাসীয় মানে হচ্ছে ওই যে চিংড়ি টাইপের যে প্রাণীগুলো আছে, এই চিংড়ি টাইপের প্রাণীগুলাকে বলা হচ্ছে ক্রাস্টাসীয় সন্ধিপদী প্রাণী। তো দেখো, চিংড়ি মাছ কিন্তু আমরাও নিজেরাও ডেইলি খাইতে পারি না। চিংড়ি মাছ কিন্তু আমাদের প্রত্যেকেরই ফেভারিট, কিন্তু আমরা কিন্তু রেগুলার খাইতে পারি না। কিন্তু হাইডা কিন্তু তার আবার ফেভারিট খাবার এটা, হ্যাঁ, কিন্তু সে কিন্তু রেগুলারই খায়। তো মানে বড় বড় চিংড়ি না অবশ্যই, হাইডা যেহেতু ছোট, অনেক ছোট, খালি চোখেও আমরা দেখতে পাই না অনেক সময়। তো সেই ক্ষেত্রে তাদের অবশ্যই যে চিংড়িটা খায় সেটা হয়তো বা খুবই ছোট, বা মানে চিংড়ি বলতে চিংড়ি জাতীয় যে প্রাণীগুলো আছে সেগুলাকে খায়, বুঝছো বিষয়টা? হ্যাঁ, ভিআইপি খাবার দাবার সব। হ্যাঁ, হাইরা হচ্ছে রিচ কিড, বুঝছো? রিচ কিড, বাপের অনেক টাকা পয়সা আছে, সারাদিন শুধু মাংস খায়, দামি দামি খাবার খায়, এই আর কি বিষয়। আমরা হাইড্রার বহির্গঠন সম্পর্কে পড়বো। হাইড্রার বহির্গঠন, বহির্গঠন নিয়ে আমরা আলোচনা করি। বহির্গঠন, তো একটা হাইড্রা দেখতে কেমন এটা তোমরা গতকালই নিশ্চয়ই দেখছো। এই যে এটা হচ্ছে একটা হাইড্রা, ওকে। আচ্ছা, আমি এত ভালো চিত্র আঁকাইতে পারি না ভাইরা, খুবই সিম্পল ভাবে চিত্র আঁকানোর চেষ্টা করি, যে কোনো চিত্র। যেমন এরপরে আমরা ঘাসফড়িং এর যে চোখ সেটা আঁকাবো, ঠিক আছে? বইয়ে অনেক জটিল ভাবে আঁকানো থাকে, পাশাপাশি অনেকেই এটা মানে বইয়ের মতো করতে গিয়ে অনেক জটিল করে ফেলে। তো আমি এত জটিলতার মধ্যে নাই, আমি জাস্ট সিম্পল করে যে কোনো চিত্র আঁকানোর চেষ্টা করি, ঠিক আছে? তো আহ, এটা বইলো না আমাকে যে ভাইয়া চিত্রটা তো মিলতেছে না বইয়ের সাথে, বা চিত্রটা খারাপ হয়েছে, এই অপবাদটা দিও না ভাইয়ারা, বুঝছো? তো চিত্র যেমনই হোক, বুঝতে পারলেই হবে, ওকে। তো ধরে নাও যে এটা হচ্ছে একটা পানির কলসি, এবং
এই পানির কলসির সাথে এইখানে কিছু অঙ্গাণু যুক্ত থাকে, যেগুলোকে বলা হয় কোর্সিকা। ওকে, তাহলে এটা হচ্ছে কোর্সিকা, এটাকে বলা হয় কোর্সিকা। আচ্ছা, তো হাইড্রার বহির্গঠনের তিনটা অংশ আছে। প্রথম যে অংশটা, 1 নম্বর যে অংশ, এটাকে বলা হয় হাইপোস্টম। হাইপোস্টম, এখানে নামের শেষ অংশটা একটু খেয়াল করে দেখো। প্রথম যে অংশটা সেটাকে বলা হয় হাইপোস্টম, নামের শুরু শেষ যে অংশটা, এটা একটু খেয়াল করে দেখো ভাইয়া, স্টম। এই স্টম কথাটার অর্থ হচ্ছে ছিদ্র, এটা গত দিনও আমরা পড়ছি। তো স্টম কথাটার অর্থ হচ্ছে ছিদ্র, তাই না? তাহলে দেখো তো এখানে ছিদ্র কোনটা, এই যে এটা হচ্ছে হাইড্রার ছিদ্র, তাহলে এটা হচ্ছে স্টম। এবং নামের শুরুতে আছে হাইপো, এই হাইপো কথাটার অর্থ হচ্ছে নিচে, হাইপো মানে নিচে। তাহলে হাইপোস্টম মানে কি? হাইপোস্টম মানে হচ্ছে ছিদ্রের নিচে। তাহলে এইটা ছিদ্র, এটা যদি ছিদ্র হয়, তাহলে ছিদ্রের নিচের অংশ কোনটা? নিশ্চয়ই যে এইটা, এটা হচ্ছে ছিদ্রের নিচের অংশ। বুঝতে পারছো? তাহলে ওই অংশটাকে বলা হচ্ছে হাইপোস্টম, ছিদ্রের ঠিক নিচের যে অংশটা সেটা হচ্ছে হাইপোস্টম। হাইপোস্টম। তাহলে হাইপোস্টম সম্পর্কে আমরা যে কথাটা মনে রাখবো, হাইপোস্টমের ঠিক উপরে স্ট্রমটা থাকে বা ছিদ্রতা থাকে। বুঝতে পারছো? তাহলে হাইপোস্টম, এখান থেকে মনে রাখো, হাইপোস্টমের উপরে কি আছে? এর উপরে, এর উপরে ছিদ্র, মুখ ছিদ্র অবস্থান করে। মুখ ছিদ্র অবস্থিত, এই কথাটা মনে রাখো। ওকে ভাইয়ারা? আচ্ছা, তাহলে হাইপোস্টমের পরে 2 নাম্বার যে অংশটা, 2 নাম্বার অংশটা হচ্ছে দেহকাণ্ড। তাহলে এই যে এটা হচ্ছে হাইপোস্টম, হাইপোস্টম থেকে শুরু করে, হাইপোস্টম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এই অংশ, এই অংশটাকে বলা হয় দেহকাণ্ড। এই অংশটার নাম হচ্ছে, এটা হচ্ছে দেহকাণ্ড। দেহকাণ্ড। ওকে, তাহলে 2 নাম্বার যে অংশটা হাইড্রার, সেটা হচ্ছে দেহকাণ্ড। দেহকাণ্ডে কি কি আছে ভাইয়া? দেখো, দেহকাণ্ডে প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে কোর্সিকা। আমরা দেখতে পাচ্ছি প্রথমেই যে জিনিসটা আছে সেটা হচ্ছে কোর্সিকা। তাহলে প্রথম অংশটা, প্রথম অংশটার নাম হচ্ছে কোর্সিকা। কোর্সিকা। তো কোর্সিকা, বা যার ইংলিশ হচ্ছে টেন্টাকল, এই কোর্সিকার 3টা কাজ, 3টা বা 4টা কাজ। তো কাজগুলো আমি বলে দিই, কোর্সিকার কাজ কি। কোর্সিকার প্রথম কাজটা হচ্ছে, হাইড্রার যেহেতু কোনো হাত পা নাই, এই কোর্সিকার মাধ্যমে সে সকল ধরনের কাজ করে। তো প্রথম যে কাজটা করে, হাইড্রার তো নিয়মিত নিশ্চয়ই খাওয়া দাওয়া করতে হয়, তাই না? যেমন কতদিন আমরা পড়ছি, হাইড্রা হচ্ছে রিচ কিট। তো রিচ কিট হওয়ার কারণে সে সবসময় মাংস খায়। তো মাংস খাওয়ার জন্য তো হাত পা দরকার, আমরা হাত দিয়ে মাংস খাই বা কিছু খাই। তো ওর কি আছে? ওর আছে কোর্সিকা। তাহলে কোর্সিকার প্রথম কাজটা হচ্ছে এটা আহার সংগ্রহ করে। তাহলে প্রথম কাজ, এটা আহার সংগ্রহ করে। আহার সংগ্রহ। 2 নাম্বার কাজ, এই কোর্সিকা দ্বারা সে তার নিজের আত্মরক্ষা করে। আহার সংগ্রহ, তারপরে আত্মরক্ষা। এবং এবং আহার সংগ্রহ, আচ্ছা, সে যেহেতু মাংস খায়, মাংস খাওয়ার জন্য সে তো মাংস এমনি 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 তো পাবে না, তাই না? তাকে তো শিকার করতে হবে। তাহলে এটার আরো একটা কাজ আমি বলতে পারি, যেহেতু আহার সংগ্রহ করতে হচ্ছে তাকে, সে আরো একটা কাজ করে, এটার মাধ্যমে শিকার করে। আচ্ছা, এবং তার যেহেতু চলাচলের জন্য কোনো ধরনের অঙ্গ নাই, সে ওই কর্ষিকার মাধ্যমে চলাচলটাও করে। তাহলে 4 নাম্বার কাজটা হচ্ছে চলন। আচ্ছা, তাহলে কর্ষিকা সম্পর্কে এই 4টা কাজ মনে রাখো: আহার সংগ্রহ, শিকার করে, চলন এবং আত্মরক্ষা। এই 4টা কাজ কর্ষিকার। ওকে? হ্যাঁ, আচ্ছা, এরপরে আসো 2 নাম্বার যে কাজটা মনে রাখো, সরি, 2 নাম্বার যে অংশটা দেহকাণ্ড থেকে, আচ্ছা,
তাহলে বি নাম্বার যে অংশটা, সরি, বি নাম্বার যে অংশটা সেটা হচ্ছে মুকুল, মুকুল বা বার্ড বা কুড়ি। তাহলে হাইড্রার এই দেহকাণ্ড থেকে মুকুল বা বার্ড বা কুড়ি তৈরি হতে পারে। হ্যাঁ, তো হাইড্রার এই যে দেহের নিম্নাংশ যেটা আছে, নিচের দিকে যে অংশটা, এই নিম্নাংশ থেকে মাঝে মাঝে একটা কুড়ি তৈরি হয় বা একটা মুকুল তৈরি হয়। তো এই মুকুল বা কুড়ি আমরা এর আগে গতদিন পড়ছি কিনা, গতদিন মনে হয় পড়ি নাই। ইন্টারস্টেশিয়াল কোষ নামে একটা কোষ আছে হাইড্রাতে। গতদিন আমরা পুনরুৎপত্তি ক্ষমতা নামে একটা ওয়ার্ড পড়ছি না? হাইড্রাকে যদি দুই ভাগ করে ফেলা হয় তাহলে কি হবে? ওই দুই ভাগ থেকে দুইটা নতুন হাইড্রা জন্ম নেবে। এটা আমরা পড়ছি না গতদিন? তো হাইড্রার দেহের মধ্যে একটা স্পেশাল ধরনের কোষ আছে, একটু পরে আমরা পড়বো, যে কোষটাকে বলা হয় ইন্টারস্টেশিয়াল কোষ। এই ইন্টারস্টেশিয়াল কোষের কাজ হচ্ছে হাইড্রাতে কোষ বিভাজন ঘটায় এটা, এবং এটার কারণে এই যে মুকুল বা জননাঙ্গ এই বিষয়গুলো সৃষ্টি হয়। এবং এই মুকুলটা এরপরে আস্তে আস্তে বড় হয়, যে দেখো ছোট আছে না এখন, এরপরে কি হবে জানো? এরপরে এই মুকুলটা আরো বড় হবে, আস্তে আস্তে বড় হবে, এই যে এত বড় হইলো, তারপরে কি হবে? আরো বড় হবে। এভাবে বড় হতে হতে একসময় এখানে কোশিকা দেখা যাবে, কোশিকা দেখা যাবে, এবং একটা নতুন পূর্ণাঙ্গ হাইড্রা রূপে এই দেহ থেকে আলাদা হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে দেখো তো, এখানে কি হচ্ছে? দেহে ছোট একটা মুকুল তৈরি হচ্ছে, এই মুকুলটা আস্তে 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 বড় হতে হতে এক সময় দেহ থেকে আলাদা হয়ে যাচ্ছে নতুন একটা হাইড্রা রূপে। তার মানে কি? এটা একটা অযৌন জনন হচ্ছে হাইড্রার। হ্যাঁ, তাহলে এই মুকুল কোথায় দেখা যায়? মুকুলের অবস্থানটা ফার্স্টে মনে রাখো, অবস্থানটা মনে রাখো। অবস্থান হচ্ছে, অবস্থান হচ্ছে দেহের নিম্নাংশে, দেহের নিম্নাংশে। বুঝছো ভাইয়েরা? ওকে। এবং এই মুকুলের কাজটা কি? মুকুলের কাজ হচ্ছে, এটা মুকুলোদ্গম প্রক্রিয়ায়, মুকুলোদ্গম প্রক্রিয়ায় মুকুলোদ্গম প্রক্রিয়ায় নতুন হাইড্রার মুক জন্ম হয়, নতুন হাইড্রা সৃষ্টি হয়। এই মুকুলোদ্গম, মুকুলের মাধ্যমে নতুন একটা হাইড্রা সৃষ্টি হচ্ছে। তার মানে কি? এটা হচ্ছে প্রধান অযৌন জনন, বা এটা ওয়ান কাইন্ড অফ অযৌন জনন, তাই না? তাহলে এটা অযৌন জননের একটা প্রকার। অযৌন জনন সংঘটিত হয় এই মুকুলের মাধ্যমে। এবং শেষ যে কথাটা মনে রাখবা, এই মুকুলটা কোন মাসে সৃষ্টি হয় এটা একটু চেক দিয়ে নিবা, নতুন বইয়ে চেঞ্জও থাকতে পারে। হ্যাঁ, আমার আগের যে বইটা, সেখানে যে ইনফরমেশনটা আছে সেটা মনে রাখো। সেটা হচ্ছে আহ, এটা গ্রীষ্ম ও বর্ষাকালে। এটা একটু চেক দিবা এই ইনফরমেশনটা, গ্রীষ্ম ও বর্ষাকালে। ওকে, তাহলে এই মুকুলটা কোন মাসে সৃষ্টি হয়? গ্রীষ্মকাল অথবা বর্ষাকালে সৃষ্টি হয়। আচ্ছা, এরপরে আসো 3 নাম্বার যে অংশটা আছে দেহকাণ্ডে, 3 নাম্বার অংশটাকে বলা হয় জননাঙ্গ। আচ্ছা, এখানে লিখে দিই, হ্যাঁ। আচ্ছা, পরের পৃষ্ঠাতে লিখি। সি নাম্বার যে অংশটা সেটাকে বলা হয় জননাঙ্গ। জননাঙ্গ। তো জননাঙ্গ মানে কি? জননাঙ্গ মানে হচ্ছে ডিম্বাশয় লাগবে এবং শুক্রাশয় প্রয়োজন হবে এখানে। ঠিক আছে? যেহেতু জননাঙ্গ কেন তৈরি হয়? জননাঙ্গ তৈরি হওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে যৌন জনন হতে হবে। আর যৌন জনন করার জন্য অবশ্যই ডিম্বাশয় লাগবে অথবা শুক্রাশয় লাগবে, তাই না? তাহলে দেহের যে মধ্যের অংশটা আছে, এটা তো মুকুল গেল। আচ্ছা, এই মুকুলটা তৈরি হয় গ্রীষ্ম এবং বর্ষাকালে, এবং আরো একটা মাস হেমন্ত ও শীতকালে এখানে মুকুলটা তৈরি হয় না। হেমন্ত এবং শীতকালে তৈরি হয়, এই যে দেখো দেহের মাঝখানের দিকে তৈরি হয় শুক্রাশয়, এবং দেহের নিম্নাংশে এইখানে তৈরি হতে পারে ডিম্বাশয়। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে শুক্রাশয়, এবং নিচের দিকে তৈরি হতে পারে ডিম্বাশয়। তাহলে জননাঙ্গ এটা কোন মাসে তৈরি হয় ভাইয়া? এটা কোন মাসে তৈরি হয় মনে রাখো? এটা তৈরি হয় হেমন্তকাল, হেমন্ত ও শীতকালে। ওকে,
আচ্ছা, তো এই জননাঙ্গ কেন সৃষ্টি হয়? জননাঙ্গ সৃষ্টি হয় যৌন জনন করার জন্য। তাহলে হাইড্রার যে যৌন জনন, এই যৌন জনন করার জন্য জননাঙ্গের সৃষ্টি হয়। এবং জননাঙ্গ কয় ধরনের? জননাঙ্গ নিশ্চয়ই দুই ধরনের হবে, একটা হচ্ছে শুক্রাশয় আর একটা হচ্ছে ডিম্বাশয়। তাহলে শুক্রাশয়ের অবস্থান হচ্ছে দেহের মাঝখানে, শুক্রাশয়। এই শুক্রাশয় কোথায় থাকে? দেহকাণ্ডের মধ্যভাগে থাকে, দেহকাণ্ডের মধ্যভাগে অবস্থান করে। ওকে, এবং এটার আকৃতিটা মনে রাখো, আকৃতি হচ্ছে গোলাকার, আকৃতি হচ্ছে গোলাকার বা কোণাকার হইতে পারে। আচ্ছা, এবং ডিম্বাশয়, ডিম্বাশয়ের অবস্থানটা মনে রাখো, ডিম্বাশয়ের অবস্থান হচ্ছে দেহের নিচের দিকে, ঠিক আছে, দেহকাণ্ডের নিচের দিকে, নিচের দিকে। এবং এটা, এটার আকৃতিটা মনে রাখো, এটার আকৃতি হচ্ছে ডিম্বাকার। ঠিক আছে ভাইয়েরা? ওকে, তাহলে এ হচ্ছে জননাঙ্গ, এ হলো জননাঙ্গ। ঠিক আছে, তাহলে দেখো আমরা হাইড্রার কয়েকটা অংশ পড়লাম। প্রথম অংশটা ছিল হাইপোস্টম, হাইপোস্টমের উপরে মুখছিদ্র থাকে। আচ্ছা, এরপর আমরা কোর্সিকা নিয়ে পড়লাম, সরি, এরপর আমরা দেহকাণ্ড নিয়ে পড়লাম। দেহকাণ্ডের মধ্যে আবার তিনটা অংশ আছে, একটা হচ্ছে কোর্সিকা, তারপরে জননাঙ্গ আছে, মুকুল আছে, তাই না? এই তিনটা অংশ নিয়ে আমরা পড়ছি। এরপর আসো হাইড্রার একদম নিচের দিকে যে অংশটা, একদম নিচে যে জিনিসটা থাকে, এই যে এই অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলা হয় পদচাকতি বা পাদচাকতি, পাদচাকতি। তাহলে হাইড্রার গঠনের 3 নাম্বার যে অংশটা, সেটাকে বলা হয় পাদচাকতি, পাদচাকতি। পাদচাকতির, দেখো তো, এদের যে পাদচাকতি, পাদ মানে পদ মানে কি? পদ মানে হচ্ছে পা। তবে এটা কি পায়ের মতো দেখতে? এটা কিন্তু পায়ের মতো না, এটা একটা চাকতির মতো দেখতে, এই কারণে এটাকে বলা হচ্ছে পাদচাকতি। এবং পাদচাকতির, কি অবস্থা ভাইয়া? কেমন আছো? এই তো ভাইয়া। বলো। আচ্ছা, তো এই পাদচাকতির বেশ কয়েকটা কাজ আছে, মেনলি 3টা কাজ আছে, 3টা কাজ আমি বলে দিই। দেখো, পাদচাকতি, এটার মাধ্যমে একটা চলন সংঘটিত হয়, যে চলনটাকে বলা হয় গ্লাইডিং চলন। এই চলনটার নাম হচ্ছে গ্লাইডিং চলন। এবং এই গ্লাইডিং চলন, চলন পড়ার সময় আমরা এটা এক্সট্রা ভাবে পড়বো, এটা মনে রাখো, এটা হচ্ছে একটা ধীর গতির চলন, ধীর গতির চলন হচ্ছে গ্লাইডিং চলন। ওকে, আচ্ছা, এরপরে 2 নাম্বার যে কাজটা, এই গ্লাইডিং চলনের আরো একটা নাম মনে রাখো, আরো একটা নাম হচ্ছে অ্যামিবয়েড চলন, অ্যামিবয়েড চলন। এই অ্যামিবয়েড নামটা একটু খেয়াল করে দেখো ভাইয়া, এটা গ্লাইডিং চলনেরই আরো একটা নাম, অ্যামিবয়েড। এই নামটা একটু খেয়াল করে দেখো, নামের শেষ অংশে আছে, নামের শেষ অংশে আছে অয়েড। এই যে দেখো তো, নামের শেষ অংশে কি আছে? নামের শেষ অংশে আছে অয়েড। এই অয়েড কথাটার অর্থ হচ্ছে মতো। তাহলে অ্যামিবয়েড মানে কি ভাইয়া? অ্যামিবয়েড মানে হচ্ছে অ্যামিবার মতো, তাই না? অ্যামিবয়েড মানে হচ্ছে আমিবার মতো। তো আমিবার কি নিজের দেহের কোনো আকৃতি আছে? নিজের কিন্তু দেহের কোনো আকৃতি নাই, তাই না? তো আমিবয়েড মানে কি? আমিবয়েড মানে হচ্ছে আমিবার মতো। তার মানে কি, এই যে পদচাকতি, পাদচাকতি, এই পাদচাকতিটা, এটা তো গোল আছে, তবে এ যখন চলাচল করার জন্য এটা যখন চলাচল করতে চাইবে তখন কি করবে? তখন নিশ্চয়ই তার দেহের আকৃতি, যেহেতু আমিবয়েড চলন, তার মানে কি, এই পাদচাকতির আকৃতিটা একটু চেঞ্জ করতে পারবে, এবং চেঞ্জ করার মাধ্যমে সে চলাচল করতে পারে, পাদচাকতির মাধ্যমে চলাচল করতে পারে, হ্যাঁ, ওটার আকৃতি চেঞ্জ করার মাধ্যমে। তো এই কারণে এটাকে বলা হচ্ছে অ্যামিবয়েড চলন। আচ্ছা, পাদচাকতির আরো একটা কাজ মনে রাখো, পাদচাকতির মাধ্যমে 2 নাম্বার যে কাজটা সংঘটিত হয়, সেটা হচ্ছে এটা আঠালো পদার্থ ক্ষরণ করে, আঠালো পদার্থ ক্ষরণ করে জলজ বস্তুর সাথে আটকে থাকে, জলজ বস্তুর সাথে আটকে থাকে।
এই কথাটা মনে রাখো, ঠিক আছে? হুম। হুম, ক্লিয়ার। আচ্ছা, পাদচাকতির আরো একটা কাজ আমি বলতে পারি, এই কাজটাও মনে রাখো। তিনটা কাজ বলার কথা বলছিলাম, দুইটা বলছি তাই না? আরেকটা কাজ লিখে নাও, সেটা হচ্ছে এটা বুদবুদ সৃষ্টি করতে পারে। বুদবুদ সৃষ্টি করে ভেসে থাকে, সৃষ্টি করে এটা ভেসে থাকে, তাই না ভাইয়েরা? বলো। ওকে, তাহলে এই তিনটা কাজ হচ্ছে পাদচাকতির। এবং যারা আছো এখানে, তারা একটু বুদ্ধি করে আমাকে একটা প্রশ্নের অ্যান্সার দিবা। একটু বুদ্ধি খাটায় আমাকে একটা প্রশ্নের অ্যান্সার দিবা, বুঝছো? আহ দেখো, এটা হচ্ছে অনুকূল পরিবেশ, পরিবেশ, আরেকটা হচ্ছে প্রতিকূল পরিবেশ, প্রতিকূল পরিবেশ। যারা ক্লাসটা করলা এতক্ষণ ধরে, তারা একটু আমাকে একটু বুদ্ধি খাটায় অ্যান্সার দিবা। বলো তো ভাইয়া, আমরা তো হাইড্রার যে জননটা আমরা দেখছি দুই ধরনের, একটা হচ্ছে যৌন জননে হতে পারে অথবা অযৌন জনন হতে পারে, তাই না? তো বলতে পারবা যে একটা হচ্ছে অনুকূল পরিবেশ আর একটা হচ্ছে প্রতিকূল পরিবেশ, কোন পরিবেশে যৌন জনন হয় আর কোন পরিবেশে অযৌন জনন হয়? এটা কি কেউ অ্যান্সার করতে পারবা? বলো তো, যে অনুকূল পরিবেশে যৌন জনন হয় নাকি প্রতিকূল পরিবেশে যৌন জনন হয়? এটা কি বলতে পারবা তোমরা? আহ, হ্যাঁ, কানিস ফাতেমা সঠিক উত্তর বলছো, যে যৌন জনন হয় প্রতিকূল পরিবেশে। একটু আগেই আমি পড়াইছি, দেখো, একটু আগে আমি পড়াইছি আহ, হাইড্রার যে মুকুল সৃষ্টি, এই মুকুল সৃষ্টি এটাই তো অযৌন জনন, তাই না? এবং এই অযৌন জননটা কোন মাসে হয় দেখো তো? গ্রীষ্মকালে হয় এবং বর্ষাকালে হয়। তো গ্রীষ্ম এবং বর্ষাকালে এই সময় কি পুকুরে প্রচুর পরিমাণ পানি থাকে, আর পুকুরে প্রচুর পরিমাণ পানি থাকার অর্থ কি সেখানে প্রচুর পরিমাণ খাবার আছে, তাই না? তো যেহেতু পুকুরে এই অযৌন জননটা হচ্ছে গ্রীষ্মকালে, এবং এই সময় পুকুরে প্রচুর পরিমাণ খাবার আছে, তার মানে কি এটা হাইড্রার জন্য অনুকূল পরিবেশ। তাহলে অনুকূল পরিবেশেই অযৌন জননটা হচ্ছে। আর প্রতিকূল পরিবেশ অর্থাৎ শীতকালে, সেই সময় পুকুর শুকিয়ে যায়, সেই সময় খাবারটাও কম থাকে, এবং এই প্রতিকূল পরিবেশে হাইড্রা যৌন জননটা করে, বুঝছো? তাহলে এই প্রতিকূল পরিবেশে হয় যৌন জনন, যৌন জনন। আর যখন খাবারের পরিমাণ অনেক বেশি বেশি থাকে, ওই সময় হাইড্রা এত ভেজালের মধ্যে যায় না, সে জাস্ট অযৌন জননের মাধ্যমে কাজ সেরে ফেলে, বুঝছো? তাহলে এই অযৌন জনন হয় অনুকূল পরিবেশে। ওকে, এরপর আসো, আশা করি বুঝছো। এরপরে আমরা হাইড্রার হাইড্রার কয় স্তরী বলতে পারো? হাইড্রার কয় স্তরী? আমরা আমরা প্রথম অধ্যায়ে কিন্তু দেখছি হাইড্রা দ্বিস্তরী, তাই না? তাহলে হাইড্রা দ্বিস্তরী, হাইড্রা দ্বিস্তরী। তো হাইড্রার দুইটা স্তরের নাম কি ভাইয়া? হাইড্রার যে দুইটা স্তর আছে, এই দুইটা স্তরের প্রথম স্তরটাকে বলা হয় এপিডার্মিস, এপিডার্মিস, এন্ড ভেতরের যে স্তরটা সেটাকে বলা হয় এন্ডোডার্মিস, এন্ডোডার্মিস। তো এই এপিডার্মিস এন্ড এন্ডোডার্মিস, এই দুটো স্তরের মাঝখানে আরো একটা স্তর থাকে। ওটা স্তর না আসলে, আরো একটা অংশ থাকে যেটা কঙ্কালের মতো কাজ করে হাইড্রাতে, সেটাকে বলা হয় মেসোগ্লিয়া, মেসোগ্লিয়া। বুঝতে পারছো? তাহলে হাইড্রা দ্বিস্তরী প্রাণী, এবং দুইটা স্তরের মাঝখানে যে উপাদানটা থাকে সেটাকে বলা হয় মেসোগ্লিয়া। তো আমাদের দেখো, এপিডার্মিস মানে কি? এপিডার্মিস মানে হচ্ছে উপরের ত্বক। আমাদের উপরের ত্বক কোনটা? এই যে আমাদের যে ত্বকটা, এটাই কি আমাদের দেহের উপরের ত্বক। এবং আমাদের দেহের একদম ভেতরের দিকে আরো একটা ত্বক আছে, তাই না? আর মাঝখানে আরো একটা ত্বক আছে আমাদের। আমরা ত্রিস্তরী প্রাণী, কিন্তু হাইড্রার দুইটা স্তর আছে। তাহলে এপিডার্মিস এবং এন্ডোডার্মিস। তো এই হাইড্রার এপিডার্মিসে কি কি কোষ আছে সেটা আমাদের জানতে হবে, বুঝছো? তাহলে টপিকের নাম দাও, যে হাইড্রার এপিডার্মিসের কোষসমূহ। এপিডার্মিসের ডার্মিসের
কোষ সমূহ। হাইড্রার এপিডার্মিসে কি কি কোষ আছে সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। হাইড্রার এপিডার্মিসে যে কোষগুলো আছে মনে রাখো, নিজ পয়সাই সংগ্রহ। হ্যাঁ, আমরা কি করি, আমাদের নিজের টাকা সংগ্রহ করি বা আমাদের নিজের পয়সাটা সংগ্রহ করি, তাই না? তাহলে এটাই মনে রাখো, নিজ পয়সায় সংগ্রহ। তবে সংগ্রহ না পড়ে তোমরা এইভাবে এই যে শেষে যে হটা আছে না, এটা হস্যই বানায় দাও। নিজ পয়সায় সংগ্রহী, সংগ্রহ না পড়ে বলো সংগ্রহী, সংগ্রহী। বুঝছো? তাহলে এই ওয়ার্ডটা দ্বারা, এই ছন্দটা দ্বারা আমরা হাইড্রার এপিডার্মিসে যে কোষগুলো আছে, মোট 7 ধরনের কোষ আছে, এই 7 ধরনের কোষগুলা মনে রাখতে পারবো। ওকে, তাহলে নিতে মনে রাখো, নিতে হচ্ছে নিডোসাইট, নিতে নিডোসাইট, যতে জনন কোষ, জনন কোষ, পতে পেশি আবরণী কোষ, পেশি আবরণী কোষ, শতে সংবেদী স্নায়ু কোষ, স্নায়ু কোষ, সংতে সংবেদী কোষ, গতে গ্রন্থি কোষ এবং ইতে ইন্টারস্টেশিয়াল কোষ, ইন্টারস্টেশিয়াল কোষ। ওকে, তাহলে এই 7 ধরনের কোষ দেখা যায়। নিডোসাইট, জনন কোষ, পেশি আবরণী কোষ, তারপরে স্নায়ু কোষ, সংবেদী কোষ, গ্রন্থি কোষ এন্ড ইন্টারস্টেশিয়াল কোষ। আচ্ছা, তাহলে আমরা এপিডার্মিসের কোষগুলো সম্পর্কে জানলাম। আমাদের হাইডার এন্ডোডার্মিসেও নিশ্চয়ই কোষগুলো আছে, তাই না? তাহলে এন্ডোডার্মিসের কোষগুলা সম্পর্কে আমাদের একটু জানতে হবে, এন্ডোডার্মিসে কি কি কোষ আছে। তাহলে এপিডার্মিস বললাম, এবার আসো এন্ডোডার্মিস। এন্ডোডার্মিসের কোষ, ডার্মিসের কোষ সমূহ। তো এপিডার্মিসে 7 ধরনের কোষ থাকে, মনে রাখো এন্ডোডার্মিসে 2টা কোষ কম থাকে, অর্থাৎ 5 ধরনের কোষ থাকে। এন্ডোডার্মিসে 5 ধরনের কোষ থাকে। তো এখানে আমরা কি পড়ছি, নিজ পয়সায় সংগ্রহী থাকে এপিডার্মিসে। এন্ডোডার্মিসে শুধুমাত্র এখানে যে নিচটা আছে না, এই নিচটা থাকে না, পয়সায় সংগ্রহী থাকে। এন্ডোডার্মিসে কি থাকে? এন্ডোডার্মিসে থাকে পয়সায় সংগ্রহী। বুঝতে পারছো? তাহলে এখানে নিচটা থাকে না, এই কথাটা মনে রাখো, এখানে নিজ নাই, ওইখানে নিজ পয়সায় সংগ্রহী, আর এন্ডোডার্মিসের কোষ হচ্ছে পয়সায় সংগ্রহী। আচ্ছা, তাহলে এই 5টা আছে এন্ডোডার্মিসে। এখন এপিডার্মিসের ক্ষেত্রে দেখো, এখানে আমরা বলছি না পেশি আবরণী কোষ, এন্ডোডার্মিসের ক্ষেত্রে এই পেশি আবরণী কোষের একটা বিশেষ নাম আছে। বুঝতে পারছো? এই পেশি আবরণী কোষ, পেশি আচ্ছা ফার্স্টে লিখে দিই এন্ডোডার্মিসের, তাহলে বুঝতে সুবিধা হবে। এই এন্ডোডার্মিসের পেশি আবরণী কোষকে বলা হয় পুষ্টিকোষ। এই কথাটা মনে রাখো ভাইয়েরা, এন্ডোডার্মিসের পেশি আবরণী কোষকে কি বলা হয়? এন্ডোডার্মিসের পেশি আবরণী কোষকে বলা হয় পুষ্টিকোষ। বুঝছো? ওকে, এই পুষ্টিকোষ আবার 2 ধরনের, এটাও মনে রাখতে হবে অবশ্যই। এই পুষ্টিকোষ আবার 2 ধরনের, এটা আবার 2 ধরনের হতে পারে। আচ্ছা, একটা হচ্ছে ফ্লাজেলীয় কোষ, ফ্লাজেলীয় কোষ, এবং 2 নম্বর হচ্ছে ক্ষণপদীয় কোষ, ফ্লাজেলীয় কোষ এন্ড ক্ষণপদীয় কোষ, ক্ষণপদীয় কোষ, এটা মনে রাখো। ঠিক আছে ভাইয়ারা? ওকে, তাহলে বলো বুঝছো কিনা? তো তোমাদের বইয়ে অনেক সময় এই যে এই টাইপের কিছু ওয়ার্ড দেখবা, যেমন আমি পড়াইলাম নিডোসাইট, তোমাদের বইয়ে থাকতে পারে নিডোব্লাস্ট, নিডোব্লাস্ট এই নামটা অনেক সময় থাকতে পারে। তো এই ব্লাস্ট কথাটার অর্থ মনে রাখো, ব্লাস্ট অর্থ
অপরিণত, অপরিণত কোষ। ওকে, আর সাইট কথাটার অর্থ হচ্ছে পরিণত কোষ, পরিণত কোষ। হ্যাঁ, তাহলে ব্লাস্ট যদি অপরিণত হয়, সাইট যদি পরিণত হয়, তাহলে ব্লাস্ট থেকেই একসময় সাইট তৈরি হয়, তাই না? যখন অপরিণত কোষ থাকে তখন সেটাকে আমরা বলি নিডোব্লাস্ট, আর যখন নিডোব্লাস্টটা পরিণত হয়ে যায় তখন সেটাকে আমরা বলি নিডোসাইট। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে নিউরোসাইট। এই নিউরোসাইটের গঠনটা আমাদের পড়তে হবে এবং খুবই উদ্ভট রকমের একটা চিত্র আঁকাইতে হবে। তো চিত্রটা আঁকাচ্ছি, সাথে আমার সাথে সাথে চিত্রটাও আঁকাও, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসো, হাইড্রা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে নিডোসাইটের গঠন। নিডোসাইটের গঠন। নিডোসাইট দেখতে কেমন দেখো, দুইটা চিত্র আঁকাইতে হবে অ্যাকচুয়ালি। আচ্ছা, ফার্স্টে নিডোসাইটের কি কি অংশ আছে অংশগুলো ফার্স্টে দেখে নিই। ওকে, তারপরে আমরা চিত্রটা আঁকাই। তাহলে আসো, নিডোসাইটের গঠন করার জন্য আমাদের নিডোসাইটের অংশগুলা দেখতে হবে। নিডোসাইটের মধ্যে কি কি আছে, তাহলে ফার্স্টে আমরা পড়ি অংশ কি কি আছে। তো অংশগুলো হচ্ছে, এভাবে মনে রাখতে পারো, নিজ, সরি নিজ পয়সার সঙ্গই না, এভাবে মনে রাখো, অনি আনে, অনি আনে পোলা, অনি আনে পোলা। ওকে, তাহলে এই অংশগুলা, নিউরোসাইটের যে অংশগুলো আছে এই অংশগুলা এভাবে পড়ো, অনি আনে পোলা। ঠিক আছে, এই পোলা আবার পোলা মাইয়া এটা ভাবো না, পোলা মানে হচ্ছে পোলা, পোলাও। ঠিক আছে, তো এই অতে হচ্ছে অপারকুলাম, অপারকুলাম। নিতে মনে রাখো নিডোসিল, নিডোসিল। আতে মনে রাখো আবরণ, নেতে মনে রাখো নেমাটোসিস্ট, পোতে মনে রাখো পেশিসূত্র, এবং লাতে মনে রাখো ল্যাসো। ওকে, তাহলে এই কয়টা অংশ দেখা যায় কোথায় বলো তো? এই কয়টা অংশ দেখা যায় নিডোসাইটের গঠনে। তাহলে নিডোসাইটের চিত্রটা আমাদের আঁকানো জরুরি। চিত্রটা আমরা একটু দেখি, আসো। খুবই বিদঘুটে একটা চিত্র, আমার সাথে একটু আঁকানোর চেষ্টা করো। দেখো, জানি তোমরা আমার চেয়ে বেশি আঁকাইতে পারবা, সুন্দর করে আঁকাইতে পারবা। ওকে, এইভাবে তিনটা দাগ দিয়ে নিবা ফার্স্টে, ঠিক আছে? দাগ দেওয়ার পরে আমি অন্য একটা কালার দেখাই দিই। আচ্ছা, আমি এক কাজ করি, এই যে মাঝখানের যে অংশটা আছে না, এটাতে একটু অন্য দাগ দেওয়ার চেষ্টা করি। থামো, এটা একটু অন্য দাগ দিয়ে, অন্য কালারের কলম দিয়ে দেখাই। এই যে এটা হচ্ছে মাঝখানের অংশটা, ঠিক আছে? উপরে একটা ঢাকনা দিয়ে দিই, এই যে এটা হচ্ছে একটা ঢাকনা। আরো একটা কালার দিয়ে আমি একটা নিডোসিল আঁকাই, এই যে এটা হচ্ছে নিডোসিল। ঠিক আছে, দেখছো স্মার্ট বোর্ডের কত সুবিধা, বিভিন্ন কালার দিয়ে আমি আঁকাতে পারতেছি, তাই না? প্রত্যেকটা অংশ আমি আলাদা কালার দিয়ে আঁকাচ্ছি। ওকে, দেখো, এ হচ্ছে একটা, এ হচ্ছে একটা নিডোসাইট। নিডোসাইটের মধ্যে এই যে ভেতরের এই যে এই কালারটা, এখানে কিছু সুতার মতো অংশ দিয়ে দিবা। এই যে দেখো, এখানে সুতা এবং কাটার মতো কিছু অংশ দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে এ হচ্ছে একটা চিত্র, এবং এর পাশাপাশি আরো একটা চিত্র আমাদের আঁকাতে হবে। তো আরো একটা চিত্র আমি আঁকাই, তারপরে বিষয়টা বুঝাই দিই। ঠিক আছে, দেখো,
ওকে, দেখো, এটা একটু আঁকানোর চেষ্টা করো, দেখো। আচ্ছা, আঁকাও। আমি এই পাশের চিত্রটা আর একটু ভালো করার চেষ্টা করি, তো দেখি হয় কিনা। না, ভালো হচ্ছে না। বলো, আঁকানো শেষ? হ্যাঁ, আঁকানো শেষ, গুড। তো এইখানে আমরা চিত্রগুলা একটু মার্কিং করি, কোন অংশটা কি সেটা একটু তোমাদেরকে মার্কিং করে দেখাই। দেখো, আমরা কি কি পড়ছি বলো তো। আমরা পড়ছি অনি, আনে, পোলা। অনি, আনে, পোলা। তো এখানে এই যে এই অংশটাকে বলা হয় অ। এই যে এইটা, এইটা হচ্ছে অ। বুঝতে পারছো? ওকে। তারপরে এই যে নি, নি মানে হচ্ছে নিরোসিল, এই অংশটা, এইটা হচ্ছে নিডোসিল। আচ্ছা, এরপরে আতে আবরণ। এই যে আবরণটা দেখা যাচ্ছে, এই যে এই দুটা অংশ সবুজ কালার দিয়ে যেটা মার্কিং করা আছে, সেটা হচ্ছে আবরণ। আচ্ছা, তারপরে কি? তারপর হচ্ছে নেমাটোসিস্ট। এখানে নেমাটোসিস্ট নামটা একটু খেয়াল করে দেখো। এখানে নেমাটোসিস্ট নামের শেষ অংশে আছে সিস্ট। এই সিস্ট কথাটার অর্থ হচ্ছে থলে। সিস্ট মানে হচ্ছে থলে। এবং নামের শুরুতে আছে নেমাট। এই নেমাট কথাটার অর্থ কে বলতে পারবা? তার জন্য অনেক বড় একটা পুরস্কার আছে, বলো। এই নেমাট কথাটার অর্থ কি? এটা আমি এর আগেও পড়েছি, বলো নেমাট কথাটার অর্থ কি? তো এই নেমাটোসিস্ট, এই অংশটা হচ্ছে এই যে এর ভেতরে যে থলেটা দেখতে পাচ্ছ, এর ভেতরে যে থলেটা দেখতে পাচ্ছ, এই থলেটা হচ্ছে নেমাটোসিস্ট। এই থলেটা এই থলেটা হচ্ছে নেমাটোসিস্ট। বুঝতে পারছো ভাইয়া? এই যে এই পুরা থলেটা হচ্ছে নেমাটোসিস্ট। এবং পেশি সূত্র, এই যে পেশির মতো দেখতে সাদা কালার দিয়ে যেটা দেখানো হয়েছে, এটা হচ্ছে পেশি সূত্র। এবং এই যে পেঁচানো সুতার মতো যে অংশটা, এই অংশটাকে বলা হয় ল্যাসো। বুঝছো? হ্যাঁ। এই যে নিঝুম সূত্রধর, নিঝুম সূত্রধর বলছো, হ্যাঁ, সুতা। এখানে নেমাট কথাটার অর্থ হচ্ছে সুতা। নেমাট কথাটার অর্থ হচ্ছে সুতা। তাহলে নেমাটোসিস্ট, নেমাটোসিস্ট মানে কি? নেমাটোসিস্ট মানে হচ্ছে সুতার থলি। বুঝতে পারছো? তাহলে দেখো তো, এর মধ্যে দেখো তো সুতার মতো কিছু অংশ দেখতে পাচ্ছ না? এই যে পেঁচানো পেঁচানো সুতার মতো অংশ। তাহলে এই সুতার যে পুরা থলিটা, এই থলিটাকেই বলা হয় নেমাটোসিস্ট। এই সুতার পুরা থলিটা, এই পুরা থলিটা, এখানে দেখো সুতার থলিটা বের হয়ে গেছে, সুতাটা বাইরের দিকে আছে। তাহলে এই পুরা থলিটা, সুতা সহ এই পুরা থলিটাকে বলা হয় নেমাটোসিস্ট। বুঝলা? তাহলে এই হচ্ছে দুইটা চিত্র। এবং এবং আসো আমরা একটু বিস্তারিত করি, আর একটু বিস্তারিত করি। সেটা হচ্ছে এই যে অপারকুলাম। অপারকুলাম, এটা হচ্ছে একটা ঢাকনি। এই অপারকুলাম, এটা হচ্ছে একটা ঢাকনি। এটা ঢাকনির মতো কাজ করে, ঢাকনির মতো কাজ করে। বুঝতে পারছো? আচ্ছা, দেখো তো, এখানে ঢেকে রাখছে না এই সুতার থলির যেটা, এই সুতার থলিটা অপারকুলাম কি করছে? এই যে এটাই তো অপারকুলাম, যেটা ঢাকনির মতো কাজ করে। তাহলে অপারকুলাম কি করছে? ঢেকে রাখছে। তার মানে কি? এটা হচ্ছে সেই ঢাকনি। আচ্ছা, এরপরে নিডোসিল। নিডোসিলের কাজটা মনে রাখো। নিডোসিল এটা বন্দুকের ট্রিগারের মতো কাজ করে। বন্দুকের ট্রিগারের মতো কাজ করে। ট্রিগারের মতো মতো কাজ করে। বুঝছো ভাইয়া? বন্দুকের ট্রিগার চেনো? বুঝে, যেটা চাপ দিলে বন্দুক থেকে গুলি বের হয়। তো এইখানে এই যে এটা হচ্ছে নিডোসিল। এই নিডোসিলে চাপ দিলে কি বের হয় জানো? এই নিডোসিলে চাপ দিলে এর ভেতর থেকে যে সুতাটা আছে না, এই সুতাটা বের হয়। তো এখানে একটা ঢাকনা আছে, দেখো ঢাকনাটার নাম কি? অপারকুলাম। এই অপারকুলাম, এই ঢাকনা দ্বারা এর ভেতরে যা কিছু আছে সবকিছু ঢেকে রাখা হয়। যখন এই নিডোসিলে চাপ পড়ে, তখন এই ঢাকনাটা সরে যায়। দেখো ঢাকনাটা এখানে কি হয়েছে? সরে গেছে না? ওপরের দিকে উঠে গেছে। যখনই এই নিডোসিলে চাপ দেওয়া হয়, এই ঢাকনাটা সরে যায় এবং ভেতর থেকে সুতার থলিটা বের হয়ে যায়। বুঝলা? এটা হচ্ছে কাজ। আচ্ছা, আবরণ। আবরণ হচ্ছে, আবরণ সম্পর্কে মনে রাখো। আচ্ছা, আমি একটু পাশে লিখে দিই।
আবরণ সম্পর্কে যে কথাটা মনে রাখবা, এটা হচ্ছে দ্বিস্তরী একটা আবরণ। দ্বি দ্বিস্তরী আবরণ, এবং এই দুইটা স্তরের মাঝখানে এইখানে নিউক্লিয়াস থাকে এবং সাইটোপ্লাজম থাকে। বুঝছো, এই দুইটা স্তরের মাঝখানে কি থাকে ভাইয়া? দুইটা স্তর কোনটা? এই যে একটা স্তর, এই যে একটা স্তর, এই দুইটা স্তরের মাঝখানে কি কি থাকে? সাইটোপ্লাজম থাকে এবং নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, তাহলে দ্বিস্তরী আবরণ এবং দুই স্তরের মাঝখানে আমি একটা এক্সট্রা পেজ নিয়ে লিখে দিই। এই দুই স্তরের মাঝে সাইটোপ্লাজম সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস অবস্থান করে। নিউক্লিয়াস অবস্থান করে অবস্থান করে ক্লিয়ার? ওকে, আচ্ছা। এরপরে কি আছে দেখো, নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট মানে হচ্ছে সুতার থলে। তাহলে নেমাটোসিস্ট নিয়ে আমাদের যে বিষয়টা পড়তে হবে, তাহলে আসলে নেমাটোসিস্ট, নেমাটোসিস্ট মানে আমরা জানি সুতার থলে। এই নেমাটোসিস্টে কি কি আছে দেখো, নেমাটোসিস্টে কি কি আছে? নেমাটোসিস্টে প্রথম যে জিনিসটা থাকে, এক নম্বর যে অংশটা আছে নেমাটোসিস্টে, সেটাকে বলা হয় বার্ব। এটাকে বলা হয়, এক নম্বর অংশটা হচ্ছে বার্ব। এই বার্ব কথাটার অর্থ হচ্ছে কাটা। বার্ব মানে হচ্ছে কাটা, বুঝছো? তাহলে দেখো তো এখানে বার্ব কোনটা? এই যে দেখো তো, এই চিত্রটা একটু খেয়াল করো, তাইলে বার্বটা বুঝতে পারবা। এই যে কাটার মতো যে জিনিসটা দেখা যাচ্ছে এখানে, এই কাটার মতো এই অংশটাকে বলা হয় বার্ব, বুঝছো? তাহলে বার্বের সংখ্যা কয়টা জানো? বার্বের সংখ্যা হচ্ছে, এখানে কয়টা দেখতে পাচ্ছ? একটা, দুইটা, পেছনে একটা আছে, তিনটা। তাহলে বার্বের সংখ্যা হচ্ছে তিনটা। বার্বের সংখ্যা হচ্ছে তিনটি। দুই নাম্বার যে জিনিসটা দেখা যায় নেমাটোসিস্টে, সেটাকে বলা হয় বারবিউল। বারবিডল না, বারবিউল। এই বারবিউল কথাটার অর্থ একটু খেয়াল করো। এখানে তো আমরা দেখলামই বার্ব কথাটার অর্থ হচ্ছে কাটা, এবং নামের শেষে কি যুক্ত আছে? নামের শেষে যুক্ত আছে ইউএলই। বায়োলজিতে কোনো নামের শেষে যদি কখনো ইউএলই অথবা সিইউএলই এই দুটো ওয়ার্ড যুক্ত থাকে, এই দুটো ওয়ার্ড যুক্ত থাকার অর্থ হচ্ছে সেটা দ্বারা বোঝায় ক্ষুদ্র, বুঝছো? যেমন যেমন এখানে যারা কমেন্ট করতেছো, একজনের নাম আমি বলি। আচ্ছা, যেমন জেবা আনিকা আছো, আমি যদি বলতাম জেবিউল, ঠিক আছে, আমি যদি বলতাম জেবিউল, জেবিউল মানে কি? জেবার চেয়ে ছোট কেউ, বুঝছো? বা জেবার ছোট কোনো একটা ভার্সন, বা জেবার ছোট বোনকে আমি জেবিউল বলে ডাকতে পারি। হ্যাঁ, যেমন আমি যদি বলি মাহি, আমার নামটাই ধরি মাহি, তাহলে আমি ইউএলই যুক্ত করে দিব। বায়োলজিক্যাল ভাষায় মাহির চেয়ে ছোট কোনো কিছু, সেটাকে আমরা বলতে পারবো, মানে মাহির চেয়ে ছোট তবে মাহির মতো দেখতে, সেটাকে আমরা বলতে পারবো মাহিউল, বুঝছো? তাহলে বার্ব, বার্ব মানে হচ্ছে কাটা। বারবিউল তার মানে কি? ছোট কাটা, কাটার মতো দেখতে, ছোট কাটা। তাহলে বারবিউল মানে হচ্ছে ছোট কাটা। এবং এই ছোট কাটার সংখ্যা কয়টা একটু বলতে পারবা? চিত্রটা দেখো, দেখো তো, এই যে এখানে বারবিউল, বার্ব তো তিনটা, আর এই যে এখানে কাটা, এই বারবিউল, বারবিউল মানে কি? ছোট কাটা। দেখো এই যে এগুলো হচ্ছে ছোট কাটা। এবং দেখো তো, এখানে একটা কাটা আছে, এখানে তো একটা কাটা ছিল মাত্র, কিন্তু ওইখানে কি একটা কাটা আছে নাকি একসাথে অনেকগুলো কাটা আছে? সারি সারি ভাবে কাটা আছে, বুঝছো? তাহলে কয়টা সারি দেখো তো, এখানে একটা সারি, এই যে একটা সারি, পেছনে একটা আছে, তিন সারি। তাহলে বারবিউলের সংখ্যা কয়টা? বারবিউলের সংখ্যা হচ্ছে তিন সারি। আচ্ছা, আরো একটা জিনিস থাকে এই নেমাটোসিস্টে, সেটাকে বলা হয় হিপনোটক্সিন। সেটাকে বলা হয় হিপনোটক্সিন। টক্সিন মানে তো বোঝো, টক্সিন মানে হচ্ছে বিষ। এবং ওই যে হিপনোটাইজ করা, শুনছো না? হিপনোটাইজ করা, হিপনোটাইজ মানে কি? ওই দেহটাকে অবশ করে ফেলে। হ্যাঁ, বিভিন্ন মুভিতে পাবা এটা, হিপনোটাইজ করে দিচ্ছে। হ্যাঁ, হিপনোটাইজ করার পরে তাকে তাকে যেই যেই এটা ইনস্ট্রাকশনটা দেওয়া হচ্ছে, সেই মানুষটা সেই কাজটাই করে, বুঝছো? হিপনোটাইজ হয়ে যাওয়ার পরে। তো হিপনোটক্সিন মানে কি? ওই যে যে বিষটা
হিপনোটাইজ করে ফেলে বা অবশ করে ফেলে, সেটা হচ্ছে হিপনোটক্সিন। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, এই হিপনোটক্সিনটা কোথায় থাকে দেখো, নেমাটোসিস্টে থাকে। নেমাটোসিস্ট কোনটা? এই যে পুরা থলিটা, এই পুরা থলেটা হচ্ছে নেমাটোসিস্ট। তাহলে এর মধ্যে কি আছে? এই হিপনোটক্সিনটা আছে। এর মধ্যে কি আছে? এই হিপনোটক্সিনটা আছে। এই হিপনোটক্সিন দ্বারাই, তাহলে এই যে এটা কোথায় আছে বলতো? হাইড্রার দেহের মধ্যে আছে। এখন হাইড্রা কোন একটা শিকার কিভাবে ধরে? হাইড্রা তো নিজে একটা ছোট প্রাণী, তো তার তো একটা মাংস খাওয়ার জন্য তো শিকার ধরতে হবে, তাই না? তো সেই শিকারটা কিভাবে ধরে? এই যে তার দেহের মধ্যে, তার নেমাটোসিস্টের মধ্যে যে হিপনোটক্সিনটা আছে, এই হিপনোটক্সিনটা ওই শিকারের দেহে পুশ করে। পুশ করলে ওই শিকারটা অবশ হয়ে যায়। এরপরে ওই, আমরা দেখবো একটু পরে কিভাবে হাইড্রা শিকার করে। আচ্ছা, তো এই হিপনোটক্সিন কি দ্বারা গঠিত, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মনে রাখো, হিপনোটক্সিন এটা দুইটা উপাদান দ্বারা গঠিত। একটা হচ্ছে প্রোটিন, প্রোটিন প্লাস প্রোটিন প্লাস ফেনল দ্বারা গঠিত। এই কথাটা মনে রাখো। ওকে, তাহলে হিপনোটক্সিন কি দ্বারা গঠিত? হিপনোটক্সিন প্রোটিন প্লাস ফেনল দ্বারা গঠিত। ক্লিয়ার ভাইয়ারা? বুঝছো? আচ্ছা, বুঝে থাকলে এরপরে আসো পেশি সূত্র। তাহলে পেশি সূত্র হচ্ছে এই অংশটা, এই অংশটা। এটা নেমাটোসিস্টের, নেমাটোসিস্ট থেকে মানে যেই আহ, লম্ব বিক্ষেপ গুলা দেখা যায়, এই যে লম্ব বিক্ষেপ, এগুলোকে বলা হচ্ছে পেশি সূত্র। এবং ল্যাসো কোনটা? ল্যাসো হচ্ছে এই যে এটা প্যাটার্ন সুতার মতো যে অংশটা, সেটাকে বলা হয় ল্যাসো। বুঝছো? আচ্ছা, যদি বুঝে থাকো, যদি বুঝে থাকো, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, দেখি কে অ্যান্সার করতে পারো। হ্যাঁ, যে বা নিকা হয়তো বা প্রশ্নটার উত্তর জানো। যদি জানো তাহলে চেপে যাবা, বুঝছো? অ্যান্সার করার দরকার নাই। যারা জানো না তারা একটু অ্যান্সার করো, দেখি। তোমাদেরকে একটা প্রশ্ন করি, বলো তো ভাইয়া, বলো তো। আচ্ছা, আমি ফার্স্টে অপশন দিয়ে দিই, হ্যাঁ, প্রশ্ন করার আগে। একটা হচ্ছে প্রোটিন প্লাস ফেনল, খ নাম্বার আমিষ প্লাস ফেনল, গ নাম্বার অপশন হচ্ছে আমিষ প্লাস কার্বলিক অ্যাসিড, খ নাম্বার প্রোটিন প্লাস কার্বলিক অ্যাসিড, আরো একটা অপশন দিই, আমিষ প্লাস, ওকে, ঠিক আছে, ফার্স্টে অপশনগুলো দিয়ে দিলাম। এবার প্রশ্নটা করি, বলো তো ভাইয়া, যে হিপনোটক্সিন এটা কি দ্বারা গঠিত? বলতে পারো কি না? যে পারবা অ্যান্সার করো। একটু চিন্তা করতে হয়, বুঝছো? আমি তো একটু আগেই পড়াইলাম, তোমরা যারাই আছো এখানে একটু চিন্তা করতে হয়। দেখো, হিপনোটক্সিন কি দ্বারা গঠিত? আমি তো পড়াই দিছি, প্রোটিন প্লাস ফেনল দ্বারা গঠিত। তো আমি কি, যদি অ্যান্সার যদি মানে এই একটাই হইতো, বা এত সহজ কোশ্চেন কি আমার করার দরকার ছিল? মাত্রই পড়াইলাম, আবার এটাই প্রশ্ন করতেছি, একটা সময় নষ্ট করা আমার দরকার ছিল? একটু চিন্তা করবা না তোমরা? দেখো তো, এখানে আমি বলছি প্রোটিন প্লাস ফেনল, ওকে, এই অ্যান্সারটা ঠিক আছে, কানিস ফাতেমা বলছো। তো এই আমিষ প্লাস ফেনল, এই প্রোটিনের আরেকটা নাম কি? প্রোটিন, এই প্রোটিনের আরেকটা নাম কি? প্রোটিনের আরেকটা নামই আমিষ। এটা কি জানো না তোমরা? আমিষ জাতীয় খাদ্য বা প্রোটিন জাতীয় খাদ্য, দুইটা তো সেম কথা। তাহলে আমিষ প্লাস ফেনল, এটা কি হবে না? তাহলে খ নাম্বার অ্যান্সারটাও ঠিক। এই ফেনলের আবার আরেকটা নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড, তাহলে গ নাম্বার অ্যান্সারটাও ঠিক, ঘ নাম্বার অ্যান্সারটাও ঠিক। আবার দেখো, আমিষ প্লাস এই যে এটা, ফেনলের সংকেত জানো না তোমরা? এটা কি ফেনল? এটা কি ফেনল? তার মানে কি এটাও ঠিক? ও নাম্বার এটাও ঠিক। এই কানিস ফাতেমা, কিসের পুরস্কার? তুমি আগের অ্যান্সার সঠিক দিছো, এই কারণে পুরস্কার পাইতা, কিন্তু এটা ভুল দেওয়ার কারণে আবার কাটাকাটি হয়ে গেছে, বুঝছো? এই কারণে পুরস্কারটা পাচ্ছ না।
সত্যি পুরস্কার দিতাম আজকে যদি সঠিক অ্যান্সার দিতা। আচ্ছা, শরীফুদ্দিন, অ্যান্সার করবে বুঝছো? না পারলে অ্যান্সার মানে কিছু তো করবা, একটু কথা বলবা, তাইলে না মানে আমি বুঝবো যে তোমরা আসলে বুঝতেছো নাকি ক্লাস করতেছো না করতেছো না। এটা তো আমার বুঝতে হবে, তাই না? ঠিক আছে, তাহলে তাহলে আমরা এই যে নেমাটোসিস্ট সম্পর্কে পড়ছি না একটু আগে? এই যে নেমাটোসিস্ট কোনটা ভাইয়া? নেমাটোসিস্ট হচ্ছে এই যে সুতার থলেটা, এই যে সুতার যে থলেটা, এটা হচ্ছে নেমাটোসিস্ট। এবং নেমাটোসিস্টের মধ্যে, আচ্ছা, সরি, আমি মনে হয় একটা বিষয় ভুল পড়াইছি। কোথায় গেল? এই নেমাটোসিস্টের 3 নাম্বার অংশটা বলছি হিপনোটক্সিন, আসলে 3 নাম্বার অংশটা না। হিপনোটক্সিন এমনিতে থাকে নেমাটোসিস্টের মধ্যে, তবে যদি বলা হয় যে নেমাটোসিস্টের 3 নাম্বার অংশটা কি, 3 নাম্বার অংশটাকে বলা হয় সূত্রক। সূত্র। আচ্ছা, তাহলে নেমাটোসিস্টের মধ্যে কি কি থাকে? একটা হচ্ছে বার্ব, বারবিউল, আর একটা হচ্ছে সূত্রক। ঠিক আছে, হিপনোটক্সিন এমনিতে থাকে কিন্তু এটা নেমাটোসিস্টের কোনো অংশ না, ওখানে থাকে জাস্ট। এই কথাটা মনে রাখো। এবং সূত্রক কোনটা? এই যে দেখো নেমাটোসিস্টের গঠনটা দেখো, তাহলে সূত্রকটা বুঝতে পারবা। এই যে দেখো, এখানে এই অংশটা হচ্ছে বার্ব, আর ছোট কাটা যেগুলা এগুলো হচ্ছে বারবিউল। এবং এই যে এই অংশটা, এটা হচ্ছে সূত্রক নেমাটোসিস্টের। বুঝছো ভাইয়া? ওটা হচ্ছে সূত্রক। ক্লিয়ার? তো এই নেমাটোসিস্টের সূত্রকের উপর ভিত্তি করে নেমাটোসিস্টের প্রকারভেদ আছে কিছু। বুঝলা? তাহলে আসলে এবার আমরা যে বিষয়টা পড়বো, টপিকের নাম দাও। টপিকটা হচ্ছে নেমাটোসিস্টের প্রকারভেদ। নেমাটোসিস্টের প্রকারভেদ। আচ্ছা, তো নেমাটোসিস্টের প্রকারভেদ পড়ার জন্য একটা সংখ্যা মনে রাখো। সংখ্যাটা হচ্ছে 2 3 4। সংখ্যাটা হচ্ছে 2 3 4। আচ্ছা, তো অর্থাৎ 23 আর একটা হচ্ছে 4। দুইটা সংখ্যা মনে রাখো, একটা হচ্ছে 23 আর একটা হচ্ছে 4। একজন বিজ্ঞানী আছে, বিজ্ঞানীটার নাম মনে রাখো, বিজ্ঞানী ভার্নার। বিজ্ঞানী ভার্নার। এই বিজ্ঞানী ভার্নারের মতে মতে নিডারিয়ান নিডারিয়ান পর্বের প্রাণীদের প্রাণীর দেহে 23 ধরনের নেমাটোসিস্ট দেখা যায়। এই যে 23, এই 23 ধরনের ধরনের নেমাটোসিস্ট দেখা যায়। নেমাটোসিস্ট দেখা যায়। ওকে। আচ্ছা, এই 23 ধরনের নেমাটোসিস্টের মধ্যে 4 ধরনের নেমাটোসিস্ট এটা দেখা যায় আবার হাইড্রাতে। ঠিক আছে, তাহলে এই 23 ধরনের নেমাটোসিস্টের মধ্যে এর মধ্যে 4 ধরনের নেমাটোসিস্ট থাকে। এর মধ্যে হাইড্রাতে পাওয়া যায় 4 ধরনের। 4 ধরনের, এই কথাটা মনে রাখো। ওকে। আচ্ছা, তো এই নেমাটোসিস্টের নামগুলো আমাদের জানতে হবে। নেমাটোসিস্টের নাম কি? তাহলে প্রথম যে নামটা মনে রাখবা সেটা হচ্ছে ভলভেন, সরি, পেনিট্রান বা স্টিনোডিল। 4 ধরনের নেমাটোসিস্টের নাম পড়তে হবে। তাহলে পেনিট্রান্ট পেনিট্রান্ট বা স্টিনোটিল। স্টিনোটিল। ওকে। 2 নাম্বার যে নেমাটোসিস্ট, তার নাম হচ্ছে, আচ্ছা, অপর পেজে লিখি, হ্যাঁ, আরেকটা পেজে লিখি। 1 নাম্বার হচ্ছে পেনিট্রান্ট বা স্টিনোটিল। 2 নাম্বার মনে রাখো ভলভেন্ট বা ডেজমোনিম।
3 নাম্বার মনে রাখো, 3 নাম্বার হচ্ছে স্ট্রেপ্টোলিন গ্লুটিনান্ট। স্ট্রেপ্টোলিন গ্লুটিনান্ট। এবং 4 নাম্বার হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনান্ট। স্টেরিওলিন গ্লুটিনান্ট। ওকে, তাহলে পেনিট্রান্ট বা স্টেনোটিল, ভলভেন্ট বা ডেসমোনিম, স্টেপটোলিন গ্লুটিনান্ট, স্টেরিওলিন গ্লুটিনান্ট। বুঝছো, এই 4 ধরনের নেমাটোসিস দেখা যায় হাইড্রাতে। আচ্ছা, তো এই 4 ধরনের নেমাটোসিস্টের মধ্যে প্রথম যে নেমাটোসিসটা আমরা পড়ছি অর্থাৎ পেনিট্রান্ট বা স্টেনোটিল, এই নেমাটোসিস্টটাকে বলা হয় আদর্শ নেমাটোসিস্ট। এটা হচ্ছে আদর্শ। তাহলে যেহেতু আদর্শ নেমাটোসিস্ট, এইখানেই আমরা কি বলছি একটু আগে দেখলাম না যে নেমাটোসিস্টের মধ্যে হিপনোটক্সিনটা থাকে, তাহলে যেটা আদর্শ সেখানেই তো হিপনোটক্সিন থাকবে, তাই না? তাহলে এইখানেই হিপনোটক্সিনটা অবস্থান করে, হিপনোটক্সিন থাকে, হিপনোটক্সিন থাকে। এরপর আসো ভলভেন্ট, যার আরেকটা নাম হচ্ছে ডেসমোনিম। এই নেমাটোসিসটা একটু খেয়াল করে দেখো। আচ্ছা, নেমাটোসিস দেখতে নরমালি কেমন হয়? নেমাটোসিস দেখতে নরমালি এই যে এরকম, এই যে এটা হচ্ছে থলে, এবং এই থলে থেকে সুতার মতো একটা অংশ সূত্রক বের হয়ে যায়, এটা হচ্ছে নেমাটোসিস্ট। তো স্টেনোটিল বা পেনিট্রান দেখতে ঠিক এইরকমই, এবং এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে হিপনোটক্সিন। বাকিগুলাতে হিপনোটক্সিন থাকে না, ওইটা যেহেতু আদর্শ ওখানে থাকে, বাকিগুলাতে থাকে না। আচ্ছা, ভলভেন্ট বা ডেসমোনিম, এটার দেখতে কেমন জানো? এটার সূত্রকটা কেমন? এই যে এটা হচ্ছে সেই থলে, এবং এই সূত্রকটা, এই মাথাটা, এই অংশটা পেঁচানো পেঁচানো, এই যে দেখো পেঁচানো পেঁচানো থাকে। বুঝছো? তাহলে পেঁচানো কেন থাকে? কারণ হচ্ছে এটা দ্বারা হাইটা শিকার ধরবে, এই শিকারকে পেঁচিয়ে ধরে। বুঝছো, এটার কাজ হচ্ছে শিকারটাকে পেঁচিয়ে ধরবে। তাহলে এটার সূত্রকটা কেমন? সূত্রক পেঁচানো, ভলভেন্টের সূত্রক পেঁচানো। এরপরের দুইটা নাম একটু খেয়াল করে দেখো। দুইটা নামের মধ্যে আছে গ্লু, দুইটা নামের মধ্যে আছে সুপার গ্লু। গ্লু মানে কি ভাইয়া? গ্লু মানে হচ্ছে আঠা, তাই না? এই যে গ্লু, গ্লু মানে হচ্ছে আঠা। এই যে গ্লু, দুইটা নামের মধ্যে আছে গ্লু। তাহলে যেহেতু নামের মধ্যে আছে গ্লু, তার মানে কি এটা আঠা ক্ষরণ করবে, তাই না? দুইটাই কি করতে পারে? আঠা ক্ষরণ করতে পারে। তাহলে এটার কাজও আঠালো পদার্থ ক্ষরণ করা। আচ্ছা, এই পাশে লিখে দিই, দুইটার কাজ হচ্ছে আঠালো পদার্থ ক্ষরণ করে, আঠালো পদার্থ ক্ষরণ করে। আর আঠালো পদার্থ ক্ষরণ করলে কি হয়? শিকারটা আটকে যাবে, আঠার মধ্যে আটকায় যাবে, তাই না? তাহলে স্টেপটোলিন গ্লুটিন্যান্ট এবং স্টেরিওলিন গ্লুটিন্যান্ট দুইটারই কাজ হচ্ছে আঠালো পদার্থ ক্ষরণ করে। তাহলে এই দুটার মধ্যে পার্থক্যটা কি আসলে? তো এই দুটার মধ্যে পার্থক্য, প্রধান যে পার্থক্যটা সেটা হচ্ছে এই যে সূত্রকে, এই যে ধরে নাও এটাও হচ্ছে একটা গ্লুটিন্যান্ট, এটা একটা গ্লুটিন্যান্ট। তো এই দুটা গ্লুটিন্যান্টের মধ্যে যেটা স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট, সেইটাতে এই যে এখানে কাটা থাকে, সূত্রকে কাটাযুক্ত, এই সূত্রকটা কেমন? কাটাযুক্ত। তবে স্টেরিওলিন গ্লুটিন্যান্ট, এটাতে কোনো কাটা থাকে না, এটা হচ্ছে কাটাবিহীন, এটা হচ্ছে কাটাবিহীন। আর যেটা স্ট্রেপটোলিন, এটা কাটাযুক্ত, কাটাযুক্ত। বুঝছো ভাইয়া? বুঝছো? ওকে, তাহলে আচ্ছা, এটা কিভাবে মনে থাকতো জানো? আমার না এমনিতেই মনে থাকতো এটা। বুঝছো, তোমাদের এখন মনে থাকে কি না জানি না, আমার এটা এমনিতেই মনে থাকতো। কিভাবে মনে থাকতো দেখো, স্ট্রেপটোলিন এই নামটা উচ্চারণ করতে আমার কাছে মনে হয় যে একটু প্যারা মনে হয়। স্টেরিওলিন এটা যত স্মুথ ভাবে মানে যত স্মুথ ভাবে উচ্চারণ করা যায়, স্ট্রেপটোলিন এটা ততটা স্মুথ ভাবে অ্যান্সার করা যায় না। তো কি বলি, মানে বলা যায় না আর কি। তো এই কারণে যেটা স্মুথ ভাবে বলা যাচ্ছে না, স্ট্রেপটোলিন একটু কষ্ট হচ্ছে, সেটা হচ্ছে কাটাযুক্ত। আর যেটা স্মুথ ভাবে বলা যাচ্ছে সেটা হচ্ছে কাটাবিহীন। বুঝছো? আচ্ছা, শরীফুদ্দিন বলছো যে ভাইয়া আমার কাছে বায়োলজি কঠিন লাগে। শোনো, তোমাদেরকে একটা কথা বলি,
হ্যাঁ, এই কথাটা আমি নিজেও বলতাম। মানে তোমাদের এই যে কঠিন লাগে, এই সাবজেক্টটা কঠিন লাগে, এই সাবজেক্টটা আমার পছন্দ না। হ্যাঁ, আমরা কিন্তু অনেক সময় ভাব মারার সময়ও বলি, তাই না? যে এই সাবজেক্টটা মানে আমার ভালো লাগে না। ঠিক আছে, বা আমি তো পড়িই না বাসায়। হ্যাঁ, তোরা তো খুব পড়তেছিস, আমি তো পড়িই না। তো এটা অনেক সময় ভাব মারার সময় কিন্তু বলি। হ্যাঁ, বন্ধুদের সামনে একটু ভাব নিলাম যে না, আমি তো পড়তেছি না। তো এই কথাগুলা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবা। কেন করবা? এর কারণ হচ্ছে যে আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড আছে, এই সাবকনসিয়াস মাইন্ডে এই কথাগুলা মানে হিট করে খুব, বুঝছো? তো তুমি যে বারবার বলতেছো যে তুমি পারো না, একটা জিনিস পারো না, তোমার ব্রেন ওইটাই ধরে নাই যে আমি তো বায়োলজি পারি না বা আমি তো ম্যাথ পারি না। ঠিক আছে, তো তোমার ব্রেন এটা মানে অভ্যস্ত হয়ে গেছে এটা শুনতে শুনতে। এবং তোমার ব্রেন যেহেতু তুমি পারো না, বারবার ব্রেনকে বুঝাইছো, ব্রেন ওইটার পেছনে কোনো ধরনের এনার্জি খরচ করতে চায় না। বুঝছো? যে আচ্ছা, এটা তো এমনিতেই পারে না, কঠিন অনেক, তো এইটাতে সময় নষ্ট না করি। বুঝছো তো? সেই কারণে দেখবা যে এই বিষয়গুলা তুমি বারবার বলো মুখে, ওই জিনিস তুমি যদি বারবার বলো যে আমার কাছে কঠিন লাগে, আসলে তোমার কাছে জীবনেও বায়োলজি সহজ লাগবে না, সারা জীবনই কঠিন লাগবে। বুঝছো? তো ফার্স্টে আমার কাছে আমার যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে যে তোমরা এই বিষয়গুলা বলাটা বাদ দিবা ফার্স্টে। তোমার কঠিন লাগতেছে, ওকে, তোমার ব্রেনকে কখনোই বুঝতে দিও না যে তোমার এই সাবজেক্টটা কঠিন লাগে। বুঝছো? না বললে কি হবে, কি এমন হবে? বইলো না এই টাইপের কথা। তো যতবার বলবা তোমার সাবকনসিয়াস মাইন্ড ধরে নিবে যে হ্যাঁ, তুমি তো এই বিষয়টা পারোই না। ঠিক আছে, পরবর্তীতে দেখবা যে আরো পারবা না ওই বিষয়টা। ঠিক আছে। হুম। এই যে নিজুম বলছো আমি সবই পারি, এই কথাটা বলবা সবসময়, যে আমি সবই পারি। একটু কম পারো, এটাই তো ডিফারেন্স, তাই না? একদমই তো পারো না এমন তো না যে কিছুই পারি না আমি। তাইলে কি, তাহলে পড়ালেখা করে লাভ কি? হ্যাঁ। তো এই কথাটা বলবো যে আমি পারি, একটু কম পারি, এটাই আর কি ডিফারেন্স। বুঝছো? আর এখনই সবকিছু পারতে হবে বিষয়টা তো এমন না। শেখো, আস্তে আস্তে শেখো যতদিন সময় আছে। একটা কথা মনে রাখবা সব সময়, তোমার মেধার ঘাটতি থাকতে পারে, মেধা কম হইতে পারে, তবে পরিশ্রম দ্বারা মেধার ঘাটতি পূরণ করা যায়। বুঝছো? যদি মেধার ঘাটতি থাকে, যদি অন্য একটি স্টুডেন্টের চেয়ে মানে তোমার পজিশনটা খারাপ থাকে, ওই স্টুডেন্টের পজিশনে তোমার যাওয়ার একমাত্র বুদ্ধি সেটা হচ্ছে পরিশ্রম। বুঝছো? তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি যদি খারাপ স্টুডেন্ট হও, হ্যাঁ, খারাপ স্টুডেন্ট মানে তোমার মানে আহ, ইয়েটা পজিশন যেটা, রেজাল্টের দিক থেকে যে পজিশনটা সেটা যদি খারাপের দিকে থাকে, তুমি এই কথাটা তোমার চেয়ে যারা আগায় আছে, তুমি তাদের সাথে তোমার একটু তুলনা করে দেখবা, তারা তোমার চেয়ে বেশি পড়ে, এই কারণে তারা আগে আছে। হ্যাঁ, তারা না পড়ে তোমার চেয়ে আগায় যায় নাই। বুঝছো? তো তোমার জাস্ট একটা কাজ করতে হবে, তুমি যদি তাদেরকে টেক্কা দিতে চাও, একটা মাত্র কাজ করতে হবে। প্রতিদিন তারা যতক্ষণ পড়ে দিনে, তার চেয়ে 1 মিনিট হলেও বেশি পড়তে হবে। যদি পারো, এখন হয়তো বা বুঝবা না, 6 মাস পরে গিয়ে দেখবা যে তাদের সাথে তুমি টক্কর দিতে পারবা। বুঝছো? হ্যাঁ, আমি যে কথাগুলো বলি এগুলো হচ্ছে আমার নিজের লাইফ থেকে বলি। আমি আহামরি ভালো স্টুডেন্ট না। বুঝছো? তবে আমি পরিশ্রম করছি, প্রচুর পরিমাণ পরিশ্রম করছি শেষের দিকে। প্রথম 1.5 বছরের মতো তেমন পরিশ্রম করি নাই, যখন দেখি যে আমার সিলেবাসটা এখনো শেষ হচ্ছে না, শেষ হয় নাই, সবকিছু আমার পড়া বাকি, সেই সময় সেই মুহূর্তে, শেষ মুহূর্তে আমি পরিশ্রম শুরু করছি। হ্যাঁ, দিনে তোমরা দিনে কতক্ষণ পড়ো একটু বলো তো? তাহলে আসো আমরা যে বিষয়টা পড়বো এখন, সেটা হচ্ছে হাইডার শিকার ধরার কৌশল। হাইডার শিকার ধরার কৌশল। আচ্ছা, হাইডার শিকার ধরার কৌশল এখন আশা করি যে তোমরা নিজেরা এমনিতেই পারবা। কিভাবে পারবা? এই যে নেমাটোসিস সম্পর্কে তো পড়াইছি আমি। তো হাইডার কিভাবে শিকার ধরতে পারবে বলো তো? হাইডার এই নেমাটোসিস্ট এগুলা কোথায় থাকে? নিডোসাইটের মধ্যে থাকে। আর নিডোসাইটটা কোথায় থাকে? হাইডার যে কোষগুলো আছে, হাইডার যে কোষিকাগুলো আছে, এই কোষিকার মধ্যে নিডোসাইট থাকে। আর নিডোসাইটের মধ্যেই যে এই নেমাটোসিস্ট গুলা থাকে। বুঝছো? তো 4 ধরনের নেমাটোসিস্টের মধ্যে এই যে যেটা হচ্ছে গ্লুটিনান্ট, এই গ্লুটিনান্টের কাজ কি ভাইয়া? গ্লুটিনান্টের কাজ হচ্ছে এটা আঠা ক্ষরণ করে। আর আঠা ক্ষরণ করলে সে আঠাতে শিকার আটকে যাবে, তাই না? তাহলে প্রথমে আঠা ক্ষরণ করে শিকারকে আটকে ধরে।
এরপরে ভলভেন বা ডেজমনিং, এটা যেহেতু পেঁচানো, শিকারকে পিছিয়ে ধরবে, শিকার যাতে পালাইতে না পারে, যে বাপ আজকে তোরে ধরছি। ঠিক আছে। আচ্ছা, আরেকটা আরেকটা নেমাটোসিস্ট হচ্ছে পেনিট্রান বা স্টিনোটিল। এরপরে আসবে বস লেভেলের যে নেমাটোসিস, সেটা। এর মধ্যে যেহেতু হিপনোটক্সিন আছে, এবার হাইড্রা শিকারকে এই হিপনোটক্সিন প্রবেশ করাবে তার দেহে। ঠিক আছে, অর্থাৎ এই সূত্রকটা তার শিকারের দেহে বিদ্ধ হবে এবং হিপনোটক্সিন ওই শিকারের মধ্যে প্রবেশ করবে। বুঝছো বিষয়টা? বুঝছো বিষয়টা? ওকে। এবং আরো একটা বিষয় দেখো, এই যে একটু আগে আমরা পড়ছি না নিডোসিল, একটু আগে আমরা যে পড়ছি নিডোসিল, এই নিডোসিল, ওই শিকারটা এসে যখন এই নিডোসিলে চাপ দিবে, তখনই এই অপারকুলামটা খুলে যাবে এবং অপারকুলাম খুলে গেলে নেমাটোসিসটা বের হয়ে আসবে। বুঝছো? এই কথাটা মনে রাখো। তাহলে দেখো, শিকার ধরার কৌশলের প্রথমে যে বিষয়টা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে, হাইড্রা ফার্স্টে কি করে ভাইয়া? হাইড্রা ফার্স্টে এমনি দাঁড়ায় থেকে, তাহলে হাইড্রা তার কোর্সিকাগুলা কোর্সিকা গুলো প্রসারিত করে প্রসারিত করে শিকারের জন্য অপেক্ষা করে, শিকারের জন্য অপেক্ষা করে, শিকারের জন্য অপেক্ষা করে। আচ্ছা, এরপরে শিকারটা যখনই আসে, শিকার হাইড্রার নিকট আসলে নিডোসাইটে নিডোসাইটের পানি ভেদ্যতা বেড়ে যায়, পানিটা ভেতরে প্রবেশ করে, পানি ভেদ্যতা বেড়ে যায়। ঠিক আছে। এরপরে যে কথাটা মনে রাখবা সেটা হচ্ছে ওই যে শিকারটা এবার কি করবে, নিডোসিল স্পর্শ করবে। নিডোসিল মানে কি? বন্দুকের ট্রিগার। ওই ট্রিগারে চাপ লাগলে নেমাটোসিসটা বের হয়ে আসবে। তাহলে শিকার শিকার এই যে এই নিডোসিল স্পর্শ করবে, নিডোসিল স্পর্শ করা মাত্র স্পর্শ করা মাত্র নেমাটোসিস্ট মুক্ত হয়। আচ্ছা, এখন নেমাটোসিস্ট তো 4 ধরনের, তাই না? তাহলে প্রথমে কি? প্রথমে হচ্ছে গ্লুটিন্যান্ট। তাহলে প্রথমে গ্লুটিন্যান্ট নেমাটোসিস্ট। তাহলে গ্লুটিন্যান্ট কি করবে? গ্লুটিন্যান্ট আঠালো পদার্থকরণ করবে। তাহলে গ্লুটিন্যান্ট গুলো আঠালো পদার্থকরণ করে, আঠালো পদার্থ ক্ষরণ করে শিকারকে আটকে ধরে, শিকারকে আটকে ধরে। আচ্ছা, তাহলে ফার্স্টে আটকে ধরলো, তারপরে পেঁচিয়ে ধরবে। কারা পেঁচিয়ে ধরবে? ভলভেন্ট। তাহলে ভলভেন্ট শিকারকে পেঁচিয়ে ধরে, যাতে পালাইতে না পারে। বুঝছো? এরপরে এরপরে কি করবে? যে পেনিট্রান্ট বা স্টেনোটিল, সে কি করবে? হিপনোটক্সিন প্রবেশ করাবে। তাহলে পেনিট্রান্ট শিকারের দেহে হিপনোটক্সিন প্রবেশ করিয়ে হিপনোটক্সিন প্রবেশ করিয়ে করিয়ে শিকারকে অবশ করে। অবশ করে। আচ্ছা, তো বুঝছো? এবার কি করবে? লেখার জায়গা নাই, আমি লিখতেছি না, তোমরা লিখে নেবা। এরপরে কি হবে? ওই যে শিকার যেহেতু অবশ হয়ে গেছে, এবার কোর্সিকা এই শিকারটাকে ধরে তার মুখের কাছে নিয়ে আসবে এবং তারপরে খেয়ে নেবে, কলধ্বকরণ করবে। বুঝছো? এই শরীফ, এরকম প্রতিবন্ধীদের মতো ভাষা লিখো কেন? হ্যাঁ, এখানে লিখছো ম্যাথ না লিখে লিখছো মেথ।
তারপরে সেম, সেম না লিখে লিখছো সেম। এটা কি ভাষা ভাই? একটু সুন্দর বানানের প্রতি একটু যত্নশীল হও রে ভাই। এগুলো হচ্ছে ওই বন্ধুর যখন মেসেজ করবা, বন্ধুদের সাথে মেসেজ করার সময় প্রতিবন্ধী ভাষায় যত মেসেজ করে সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু কমেন্ট, এই কমেন্ট তো সবাই দেখতেছে তাই না? পাবলিক দেখতেছে। তো এখানে তো একটু যত্নশীল হওয়া উচিত। হাইড্রার বিভিন্ন ধরনের চলন দেখা যায়, বুঝছো? তো আমরা দুইটা খুবই গুরুত্বপূর্ণ চলন সম্পর্কে পড়বো, একটু বিস্তারিত পড়বো দুইটা চলন সম্পর্কে, কারণ এই দুইটা চলন পরীক্ষায় আসে। এবং বাকি যে চলনগুলো আছে সেগুলো জাস্ট আমরা সংক্ষেপে নামগুলো বলে দেব। ওকে, তাহলে আর 10টা চলন আছে, এর মধ্যে দুইটা আমরা খুব গুরুত্ব সহকারে পড়বো। তো একটু বোঝার চেষ্টা করো, প্রথম যে চলনটা হাইডার, প্রথম যে চলনটা, সেই চলনটার নাম হচ্ছে, মনে রাখো, 1 নাম্বার সামার সল্টিং। সামার সল্টিং। ওকে, তো সামার সল্টিং সম্পর্কে কয়েকটা কথা মনে রাখো। প্রথমেই মনে রাখো, শতে সামার সল্টিং, শতে সামার সল্টিং, শতে সাধারণ, সাধারণ ও দ্রুত চলন। শতে সামার সল্টিং, সাধারণ ও দ্রুত চলন। ওকে, এবং সামার সল্টিং সম্পর্কে আর একটা কথা মনে রাখো, সামার সল্টিং এর আরো একটা অপর নাম আছে। সামার সল্টিং এর অপর নামকে বলা হয় ডিগবাজি চলন। ডিগবাজি চলন। তোমরা নিশ্চয়ই ডিগবাজি সম্পর্কে জানো, ডিগবাজি বিষয়টা কি। এবং যদি নাও জেনে থাকো, তোমরা জায়েদ খানের ডিগবাজি কিন্তু দেখছো অলরেডি। ঠিক আছে, তো আমরা ক্লাস শেষে সামার সল্টিং বা ডিগবাজি এটা কিভাবে দিতে হয় সেটা টিউটোরিয়ালও দিয়ে দিব, শিখাই দিব তোমাদের। ঠিক আছে, তার আগে আসো হাইড্রা কিভাবে ডিগবাজি দেয় বা এই সামার সল্টিং চলনটা কিভাবে হয় হাইড্রার ক্ষেত্রে, সেটা একটু দেখে আসো। তো আহ এই ক্ষেত্রে কি হয়, ডিগবাজি মানে তো জানো, ডিগবাজি মানে হচ্ছে পুরা শরীরটাকে একদম একটা মানে ঘুরায় দেওয়া। ওকে, ধরে নাও এই যে এটা হচ্ছে একটা হাইড্রা, এটা হচ্ছে একটা হাইড্রা। এভাবে অনলাইনে দেখানো একটু কষ্টকর হয়ে যাবে, অফলাইনে হলে খুবই ভালো হতো। হাইড্রার এই এই জায়গাটা, আমার হাতের এই পোর্শনটা, এটা হচ্ছে একটা, এই পোর্শনটা, এটা হচ্ছে ধরে নাও যে পদতল। এবং এই যে উপরে আঙ্গুলগুলা, এগুলো হচ্ছে হাইড্রার কোর্সিকা ধরে নাও। ঠিক আছে, তো হাইড্রা ফার্স্টে এইভাবে কি থাকে, কিভাবে থাকে বলতো? হাইড্রা এই পদতলের উপর ভর করে দাঁড়ায় থাকে ফার্স্টে, তাই না? কোর্সিকা গুলো এইভাবে ছড়ায় পদতলের উপর ভর করে দাঁড়ায় থাকে এইভাবে, তাই না? তো এরপরে কি করে জানো? এরপরে এই যে কোর্সিকা গুলো আস্তে আস্তে নিচের দিকে নামায় এবং পদতলের এই গতিপথের সাথে যুক্ত হয়। হ্যাঁ, আমি এই কলম দিয়ে একটু দেখানোর চেষ্টা করি। ধরে নাও এটা হচ্ছে একটা হাইড্রা, ওপরের দিকে আছে কোর্সিকা এবং নিচের দিকে কি আছে ভাইয়া? নিচের দিকে আছে পদতল। তো একটা হাইড্রা কিভাবে আছে? নিশ্চয়ই এইভাবে পদতলের উপর ভর করে দাঁড়ায় আছে। এরপরে তার কোর্সিকা গুলো আস্তে আস্তে এইভাবে বাঁকায়, বাঁকানোর পরে গতিপথের সাথে আটকায়। এই যে গতিপথের সাথে আটকাইছে, বুঝছো? আটকানোর পরে এই পদতলটা মুক্ত করে এই কোর্সিকার উপর ভর করে আবার দাঁড়ায়, দেখো কোর্সিকার উপর ভর করে দাঁড়াইছে না এবার? ওকে, দাঁড়ানোর পরে এরপরে আবার দেহটাকে বাঁকায়, আবার দেহটাকে বাঁকায়। বাঁকানোর ফলে দেখো, বাঁকানোর ফলে আবারও এই পদতলটা গতিপথের সাথে আটকায় এবং কর্ষিকা মুক্ত করে এই পদতলের উপর ভর করে দাঁড়ায়। বুঝছো? এভাবে দেখানো একটু কষ্টকর হয়ে যাচ্ছে, বুঝছো কিনা আমাকে বলো, আমি একটু চিত্র আঁকানোর চেষ্টা করি। ধরে নাও, ধরে নাও এই যে এটা হচ্ছে একটা গতিপথ, এটা হচ্ছে একটা গতিপথ। তো একটা, একটা হাইড্রা, এখানে একটা হাইড্রা আছে। এই হাইড্রাটা, এই হাইড্রাটা পদতলের উপর ভর করে দাঁড়ায় আছে ফার্স্টে। ওকে, দেখো এই হাইড্রাটা কি করে আছে, এই যে পদতল, পদতলের উপর ভর করে দাঁড়ায় আছে। এরপরের চিত্রটা কেমন হবে দেখো, এরপরের চিত্রে এই যে পদতলের উপর তো সে দাঁড়ায় আছেই এবং তার দেহটাকে, দেহটাকে বাঁকিয়ে এই যে দেখো কোর্সিকা গুলা গতিপথের সাথে আটকায়, দেখছো? কোর্সিকা গুলা গতিপথের সাথে আটকাইছে। এরপরের ধাপে কি হবে দেখো, এরপরের ধাপে, এরপরের ধাপে এই কোর্সিকার উপর ভর করে, এই কোর্সিকার উপর ভর করে এই হাইড্রাটা দাঁড়ায়, দেখছো কোর্সিকার উপর ভর করে দাঁড়াইলো। এরপরে
এরপরে কি হবে দেখো, এরপরে এই এই পদতলটা আবারও গতিপথের সাথে আটকাবে। এই যে দেখো, এইখানে কৌশিকের সাহায্যে আটকে আছে তো, এবং এবং এই পদতলটা আবারও গতিপথের সাথে আটকাবে। এবং সবার শেষ চিত্র কেমন হবে বুঝতেই পারতেছো। সবার শেষ চিত্রে আবার ওই যে প্রথম যে চিত্রটা ছিল, এই সবার শেষ চিত্রে আবার সে কেমন হয়ে যাবে, এই যে এমন হয়ে যাবে। বুঝছো? তাহলে ঘটনাটা কি হচ্ছে, কি ঘটতেছে? হাইড্রা ফার্স্টে পদতলের উপর ভর করে দাঁড়ায় থাকে। এরপরে দেহটাকে বাঁকিয়ে গতিপথের সাথে আটকায় কর্ষিকাগুলা। এরপরে কর্ষিকার উপর ভর করে দাঁড়ায়। আবার দেহটাকে বাঁকায়, বাঁকানোর পরে আবার পদতলের উপর ভর করে দাঁড়ায়। বুঝছো? না বুঝলে আমাকে বলো, তাহলে একটু বিস্তারিত লিখে দিই, বিষয়গুলো একটু বিস্তারিত লিখে দিই। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। আসো আমরা একটু বিস্তারিত তাহলে পড়ি। বিস্তারিত পড়ি, তারপরে আমরা ওই যে হাইড্রার যে সমারসল্টিং চলনটা, সেটা আমরা দেখে নিব। ঠিক আছে? তাহলে দেখো, সমারসল্টিং চলনে আসলে কি হয়। সমারসল্টিং চলনে হাইড্রা হাইড্রা ফার্স্টে কি করে বলো ভাইয়া? হাইড্রা কর্ষিকা, সরি, পদতলের উপর ভর করে, পদতলের উপর ভর করে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে থাকে। এই যে দেখো, পদতলের উপর ভর করে দাঁড়িয়ে আছে না? আছে, দাঁড়িয়ে থাকে। আচ্ছা, এরপরে পরের যে ঘটনাটা, এরপর দেহকে বাঁকিয়ে, দেহকে বাঁকিয়ে কর্ষিকা গুলা, হাইড্রার যে কর্ষিকা আছে, এই কর্ষিকা গুলো গতিপথের সাথে আটকায়, গতিপথের সাথে আটকায়, গতিপথের সাথে আটকায়। ক্লিয়ার? আচ্ছা দেখো, তাহলে কর্ষিকা গুলো কি করছে, গতিপথের সাথে আটকাইলো। এরপরে কর্ষিকার উপর ভর করে, কর্ষিকার উপর ভর করে সোজা হয়ে দাঁড়ায়। হুম, আটকায় এবং কর্ষিকার উপর ভর করে, কর্ষিকার উপর ভর করে, ভর করে সোজা হয়ে দাঁড়ায়, সোজা হয়ে দাঁড়ায়। ক্লিয়ার ভাইয়ারা? ওকে, ঠিক আছে। এরপরে কি হয়েছে ভাইয়া দেখো তো, কর্ষিকার উপর ভর করে সোজা হয়ে দাঁড়াইলো। এরপরে তার দেহটাকে আবারও বাঁকাবে, বাঁকায়ে এই পদতলটা আবারও গতিপথের সাথে আটকাবে। হ্যাঁ, তাহলে এবার এবার আবার এবার আবার দেহকে বাঁকিয়ে, দেহকে বাঁকিয়ে পদতলের সাথে, দেহকে বাঁকিয়ে ও যে পদতল, পদতল গতিপথের সাথে আটকায়, গতিপথের সাথে আটকায়, সাথে আটকায়। এরপরে কি হবে ভাইয়া? এই যে পদতল, পদতল গতিপথের সাথে আটকালো, এবারে কি হবে? এবার এই যে পদতলের উপর ভর করে কর্ষিকাটা মুক্ত করবে এবং পদতলের উপর ভর করে আবার দাঁড়াবে। তাহলে তারপর পদতলের উপর ভর করে, পদতলের উপর ভর করে, উপর ভর করে সোজা হয়ে দাঁড়ায়, সোজা হয়ে দাঁড়ায়। তাই না ভাইয়ারা? ওকে, পদতলের উপর ভর করে সোজা হয়ে দাঁড়ানো। তাহলে এই ঘটনাটা বারবার চলতে থাকবে। এই ঘটনা যদি বারবার চলতে থাকে, সেই সেই চলনটাকে আমরা বলতে পারবো সমারসল্টিং বা ডিগবাজি চলন। তাহলে এই ঘটনার এই ঘটনার পুনরাবৃত্তি হয়, পুনরাবৃত্তি ঘটে, এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। যদি এই ঘটনার পুনরাবৃত্তি হয়, তাহলে সেটাকে আমরা বলতে পারবো লুপিং। তোমাদেরকে এই ডিগবাজি চলনটা একটু তোমাদেরকে আমি দেখাই দিই। ওকে,
এই হাইডার যে ডিগবাজি চলন, হাইডা কিভাবে ডিগবাজি দেয় সেটা কি দেখতে চাও তোমরা? আসো, এই ডিগবাজিটা আমরা একটু দেখে নিই। ওকে, এই যে, বুঝছো? এটা হচ্ছে হাইডার ডিগবাজি চলন। ওকে, এই যে এটা হচ্ছে হাইডার ডিগবাজি চলন। দেখো হাইডা ফার্স্টে সোজা হয়ে দাঁড়ায় থাকে, তারপরে কি করে দেহটা বাঁকায়, বাঁকানোর পরে আবারও আচ্ছা, এই পদতলে এই কর্ষিকার উপর ভর করে দাঁড়ায়, আবার দেহটাকে বাঁকিয়ে দেহটাকে সোজা করে। ওকে, এটা হচ্ছে ডিগবাজি চলন। এবং আরো একটা ডিগবাজি চলন, আরো একটা ডিগবাজি চলন দেখো, এই যে এইটা হচ্ছে আরেকটা ডিগবাজি চলন। ওকে, মরুভূমিতে এরকম ডিগবাজি চলন দিতে চাও নাকি? দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছো? সুন্দর না? আরেকবার দেখাই না, দেখো, আরেকবার দেখো। ওকে, ঠিক আছে, অনেক হইলো। এই যে বড় করে দেখাই, ঠিক আছে। ওকে, আসো তাহলে আমরা পড়ালেখার মধ্যে ফিরে যাই। আসো, আমরা পড়ালেখার মধ্যে তাহলে ফিরে যাই। তাহলে প্রথম চলনটা কি ছিল? প্রথম চলনটা ছিল সমারসল্টিং চলন। এরপরে আসো 2 নম্বর যে চলনটা আমরা পড়বো সেটাকে বলা হয় 2 নম্বর যে চলনটা, 2 নম্বর চলনটার নাম হচ্ছে লুপিং। 2 নম্বর যে চলনটা আমরা দেখবো সেই চলনটা হচ্ছে লুপিং। লুপিং, আচ্ছা। এই লুপিং চলনের আরো একটা অপর নাম মনে রাখো। এই লুপিং এর আরেকটা নাম হচ্ছে হামাগুড়ি চলন। লুপিং এর আরেকটা নাম হচ্ছে হামাগুড়ি চলন। ওকে, এটাকে আরো একটা নামে আমি ডাকতে পারি, এটাকে আমরা বলতে পারি শুঁয়োপোকার চলন। এই চলনটাকে বলতে পারি শুঁয়োপোকার, শুঁয়োপোকার চলন। ওকে, আচ্ছা। তো এই লুপিং সম্পর্কে লুপিংকে একটা বিশেষ নামে ডাকা হয়। এই কথাটি একটু মনে রাখো, লুপিংকে একটা বিশেষ নামে ডাকা হয়, মনে রাখো। লতে লুপিং, লতে লতে লুপিং, লতে লম্বা দূরত্বের চলন। লতে লুপিং, লতে লম্বা দূরত্বের চলন। বুঝছো ভাইয়া? লতে লুপিং, লতে লম্বা দূরত্বের চলন। এটা হচ্ছে লুপিং সম্পর্কে মনে রাখো। তো লুপিং চলনের ক্ষেত্রে কি হয় সেটা একটু চিত্রের মাধ্যমে দেখায় দিই, দেখো। লুপিং এর ক্ষেত্রে কি হয়? লুপিং এর ক্ষেত্রে একটা হাইড্রা, একটা হাইড্রা ফার্স্টে তার পদতলের উপর ভর করে দাঁড়ায় থাকে, ঠিক আগের মতো। এই যে একটা হাইড্রা পদতলের উপর ভর করে, পদতলের উপর ভর করে দাঁড়ায় আছে, এই যে দেখো, এটা হচ্ছে সেই হাইড্রা পদতলের উপর ভর করে দাঁড়ায় আছে। বুঝছো? এরপরে এই হাইড্রাটা তার দেহটাকে বাঁকায়। এই যে হাইড্রাটা, হাইড্রাটা তার দেহটাকে বাঁকিয়ে, তার দেহটাকে বাঁকিয়ে কোষিকাগুলা পদতলের সাথে মুক্ত করে। দেখো তো একটা লুপ তৈরি হয়েছে না এখানে? দেখো তো একটা লুপ তৈরি হয়েছে না? এই যে এই হাইড্রাটা যদি এইভাবে আসে, এরকম এইখানে দেখো তো একটা লুপ তৈরি হয়েছে না? লুপ তৈরি হয়েছে, ঠিক আছে। এবার কি করবে জানো? এই যে এই পদতলটা মুক্ত করে এবার কোষিকার নিকট নিয়ে আসবে। ওকে, এরপরের চিত্রটা কেমন হবে দেখো। এরপরের চিত্রে এই যে এখানে তো হাইড্রার কোষিকা গুলো আছে, হাইড্রার কোষিকা গুলো আছে, হ্যাঁ। তো তার দেহটাকে বাঁকিয়ে দেখো একদম কর্ষিকার নিকট নিয়ে চলে আসছে। দেখো এইখানে কতটা দূরে ছিল ডিস্টেন্সটা, কিন্তু এবার তার পদতলটা মুক্ত করে কোথায় নিয়ে আসছে বলতো? কর্ষিকার নিকট নিয়ে আসছে। এইবার আবারও এই এই অবস্থা থেকে, এই অবস্থা থেকে আবার এরকম সোজা হয়ে দাঁড়াবে। হ্যাঁ, বিষয়টা এমন। আমি যদি একটু দেখাই তোমাদেরকে, দেখো একটু বোঝার চেষ্টা করো, যদিও অনলাইনে বোঝার সুযোগটা একটু কম।
একটু দেখো, আমি এটাকে পদতল ধরলাম, আর আমার আঙ্গুলগুলা এটা হচ্ছে কর্ষিকা। তো হাইড্রা ফার্স্টে কি করে, হাইড্রা এরকম পদতলের উপর ভর করে দাঁড়ায়। হ্যাঁ, কর্ষিকাগুলো কোথায় থাকে, উপরের দিকে থাকে। এরপরে তার দেহটাকে আস্তে আস্তে বাঁকায়, দেহটাকে বাঁকিয়ে এই যে, এই যে কি করলো ভাইয়া বলতো, দেহটাকে বাঁকিয়ে গতিপথের সাথে আটকাইলো। এরপরে পদতলটা মুক্ত করে, পদতলটা মুক্ত করে কর্ষিকার নিকট নিয়ে আসে। বুঝছো? বুঝছো? আচ্ছা, তারপরে আবারও এই কর্ষিকাটা মুক্ত করে পদতলের উপর ভর করে দাঁড়ায়। তাহলে দেখো এই ঘটনার পুনরাবৃত্তি চলতে থাকে। সরি, এই ঘটনাটার পুনরাবৃত্তি বারবার চলতে থাকে। এই ঘটনাটার পুনরাবৃত্তি চলতে থাকে, বুঝছো? ওই যে কিছু কিছু পোকা আছে, যেমন শুঁয়োপোকা, হ্যাঁ, ক্যাটারপিলার লার্ভা, এই পোকাগুলার একটু চলনটা দেখবা। জোকের কথাই চিন্তা করো না, জোক কিভাবে চলে, জোক এই যে এইভাবে এইভাবে চলে না। তো এই চলনগুলোর কথা একটু চিন্তা করো, শুঁয়োপোকার চলন, বা হামাগুড়ি, মানুষ হামাগুড়ি দিয়ে, ছোট বাচ্চারা কিভাবে চলে, হামাগুড়ি দিয়ে দিয়ে চলে না। তো এই চলনটার কথা চিন্তা করো, তাহলে ওই যে আগের কথাগুলো সেম। ঠিক আছে, আমি আগেরটার সাথে একটু তুলনা করি। দেখো আগের কথাগুলো কিন্তু সেম, আগের কথাগুলো কিন্তু সেম। দেখো, এইটুক কথা লিখবা, যে হায়রা পদতলের উপর ভর করে দাঁড়িয়ে থাকে, এটা ফার্স্টে লিখবা। তারপরে এরপর কি হবে, হাইড্রা দেহকে বাঁকিয়ে কুশিকাগুলা গতিপথের সাথে আটকায়। ওকে, তাহলে এতটুকু কথা সেম। তাহলে কি কথা বলতো, হাইড্রা পদতলের উপর ভর করে দাঁড়িয়ে থাকে, হাইড্রা পদতলের উপর ভর করে দাঁড়িয়ে থাকে, এরপর দেহকে বাঁকিয়ে কুশিকাগুলা গতিপথের সাথে আটকায়। এইটুক কথা দুইটাতে সেম। আচ্ছা, তারপরে কি হবে দেখো, তাহলে গতিপথের সাথে আটকায়। এরপর, এরপরে কি হবে সেটা একটু লিখে দিই। এরপর পদতল মুক্ত করে, পদতল মুক্ত করে কর্ষিকার নিকট আনে, কর্ষিকার নিকট নিয়ে আসে, নিয়ে আসে, এবং গতিপথের সাথে আটকায়, গতিপথের সাথে আটকায়। এই যে দেখো, পদতলটা নিয়ে কোথায় নিয়ে আসে, কর্ষিকার নিকট নিয়ে এসে গতিপথের সাথে আটকাইছে। এই কর্ষিকাটা, এই পদতলটা কর্ষিকার নিকট নিয়ে এসে গতিপথের সাথে আটকায়। এরপরে কি হবে, কর্ষিকাটা মুক্ত হবে এবং পদতলের উপর ভর করে আবারও দাঁড়াবে। ঠিক আছে, তাহলে কর্ষিকা গুলো মুক্ত হয়, কর্ষিকা গুলো মুক্ত হয়, মুক্ত হয়, এবং এবং পদতলের উপর ভর করে দাঁড়ায়, উপর ভর করে দাঁড়ায়, দাঁড়ায়। ঠিক আছে, তাহলে পদতলের উপর ভর করে দাঁড়াইলো। তাহলে এই ঘটনাটা পুনরাবৃত্তি চলতে থাকবে। তাহলে এই ঘটনার পুনরাবৃত্তি চলে, এই ঘটনার পুনরাবৃত্তি চলে, পুনরাবৃত্তি চলতে থাকে। ঠিক আছে, তাহলে লুপিং এর ক্ষেত্রে এই ঘটনাটার পুনরাবৃত্তি চলে, জাস্ট এই কথাটা মনে রাখো। লাস্ট যে টপিকটা পড়বো সেটা হচ্ছে হাইড্রার মিথজীবিতা, হাইড্রার মিথজীবিতা, মিথজীবিতা। আচ্ছা, তো মিথজীবী মানে বোঝো তোমরা, মিথজীবী মানে কি, মিথজীবী এবং আরেকটা হচ্ছে পরজীবী বা প্যারাসাইট, প্যারাসাইট। হ্যাঁ, তোমরা একটা মুভি দেখছো কিনা, সম্ভবত 2019 সালের একটা মুভি, কোরিয়ান মুভি, প্যারাসাইট। দেখছো কি তোমরা এই মুভিটা? দেখতে পারো, এটা সুন্দর একটা মুভি, বুঝছো? তো এই প্যারাসাইট কথাটার অর্থ হচ্ছে পরজীবী। বুঝছো, প্যারাসাইট মানে হচ্ছে পরজীবী, পরজীবী। তাহলে পরজীবী মানে কি, পরজীবী মানে হচ্ছে যে কোনো প্রাণী যদি অন্য প্রাণীর ওপর নির্ভরশীল হয় এবং সেই প্রাণীটার ক্ষতি করে,
তাহলে সেটাকে আমরা বলতে পারবো পরজীবী। যেমন আমরা উকুনের কথা তুলনা করতে পারি। উকুন আমার মাথায় বাস করে, মানে আমার মাথায় নাই আর কি, অনেকের মাথায় আছে। তো অনেকের মাথায় বাস করে, এবং উকুন নিশ্চয়ই আমাদের উপকার করে না, আমাদের ক্ষতি করে, তাই না? তাহলে উকুন হচ্ছে আমাদের জন্য পরজীবী, আমাদের কাছে উকুন হচ্ছে পরজীবী। আর মিথজীবী মানে হচ্ছে দুইটা জীব একত্রে বাস করবে এবং একে অপরের উপকার করবে, অপকার করবে না। বুঝতে পারছো? তাহলে একজন আরেকজনের উপকার করবে এবং দুইজন একসাথে বাস করবে। এটা হচ্ছে এটা হচ্ছে মিথজীবী। যেমন আমাদের অন্ত্রে ইকোলাই নামক একটা ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়া কিন্তু আমাদের উপকার করে। তাহলে সে আমাদের কাছ থেকে উপকার উপকার পাচ্ছে, যেমন সে কি পাচ্ছে? আশ্রয় পাচ্ছে, খাদ্য পাচ্ছে। আর ইকোলাই ব্যাকটেরিয়াটা আমাদের দেহে আবার ভিটামিন তৈরি করে, ভিটামিন বি 12 তৈরি করে বা কে তৈরি করে, বুঝছো? তাহলে দেখো, এটা কিন্তু আমাদের দেহে ভিটামিন তৈরি করতেছে, তার মানে কি আমাদের উপকার করতেছে। তাহলে এই বিষয়টাকে আমরা বলতে পারবো মিথজীবী। বুঝছো বিষয়টা? বা মিউচুয়ালিজম। তো মিথজীবী এটা হাইড্রাতে দেখা যায়। তাহলে মিথজীবী হওয়ার জন্য নিশ্চয়ই দুইটা প্রাণী লাগবে, দুইটা জীব লাগবে। তাহলে দুইটা জীবের মধ্যে মিথজীবী হবে কার কার মধ্যে? মনে রাখো, হাইড্রা, একটা হাইড্রার প্রজাতি আছে হাইড্রা, আর একটা শৈবালের মধ্যে মিথজীবিতা দেখা যায়। তাহলে কার কার মধ্যে মিথজীবিতা দেখা যায় ভাইয়া? একটা হাইড্রার মধ্যে দেখা যায় এবং একটা শৈবালের মধ্যে দেখা যায়। তো হাইড্রাটার নাম মনে রাখতে হবে, এবং শৈবালটার নাম কি, স্পেসিফিক কোন শৈবালটাতে মিথজীবিতা দেখা যায় সেটা আমাদের জানতে হবে। তাহলে হাইড্রাটার নাম ফার্স্টে বলে দিই। প্রথম দিকে এই অধ্যায়ের শুরুর দিকে হাইড্রাটার নাম আমি বলছিলাম, তোমাদের মনে আছে কিনা দেখো। হাইড্রাটার নাম মনে রাখো, হাইড্রাটার নাম হচ্ছে ক্লোরো হাইড্রা, হাইড্রা ভিরিডিজিমা, ভিরিডিজিমা। ওকে, তাহলে হাইড্রাটার নাম কি ভাইয়া? হাইড্রাটার নাম হচ্ছে ক্লোরো হাইড্রা ভিরিডিজিমা। এবং শৈবালটার নাম কি? শৈবালটার নাম হচ্ছে জুও ক্লোরেলা, জুও ক্লোরেলা, জুও ক্লোরেলা। ঠিক আছে, তাহলে ক্লোরোহাইড্রা ভিরিডিজিমা এবং জুও ক্লোরেলা। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? ওকে। তাহলে মিথজীবিতা মানে কি? মিথজীবিতা মানে হচ্ছে এই হাইড্রা এবং এই শৈবাল, এরা একসাথে বাস করবে এবং একে অপরের উপকার করবে, ক্ষতি করবে না। তাহলে আমাদের পড়তে হবে যে হাইড্রা কি কি উপকার পাচ্ছে শৈবালের কাছ থেকে, এবং শৈবাল হাইড্রার কাছ থেকে কি কি উপকার পায়, সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। বুঝছো? এবং মনে রাখো, এই যে ক্লোরোহাইড্রা ভিরিডিজিমা নামের মধ্যে আছে ক্লোরোফিল বা ক্লোরো বিষয়টা আছে। তার মানে কি, এরা হচ্ছে সবুজ, সবুজ হাইড্রা। এদের কালারটা বা বর্ণটা হচ্ছে সবুজ। আচ্ছা, তাহলে আসো আমরা একটু দেখি যে মিথজীবিতার মাধ্যমে হাইড্রা কি কি উপকার পায়। তাহলে আমাদের পড়তে হবে হাইড্রার প্রাপ্ত উপকার, প্রাপ্ত উপকার, এবং শৈবাল কি কি উপকার পায়, অর্থাৎ শৈবালের প্রাপ্ত উপকার, শৈবালের প্রাপ্ত উপকার। এই দুটা বিষয় আমাদের একটু জানতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আসো প্রথমেই আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এই শৈবাল কি কি উপকার পায় সেটা আমরা একটু দেখে আসো। তাহলে প্রথম যে কথাটা, এই শৈবালটা হাইড্রার দেহে আশ্রয় পাচ্ছে। প্রথম কথা হচ্ছে আশ্রয় পাচ্ছে। তাহলে শৈবাল সম্পর্কে মনে রাখো, শৈবাল, শৈবালের কি কি উপকার পাচ্ছে হাইড্রার কাছ থেকে? হাইড্রার দেহে আশ্রয় পাচ্ছে। দুই নাম্বার কথা মনে রাখো, এই শৈবাল হাইড্রার দেহে থাকার কারণে সালোক সংশ্লেষণ করতে পারে, সালোক সংশ্লেষণ করতে পারে। এবং সালোক সংশ্লেষণের ফলে কি তৈরি হয় বলতো? সালোক সংশ্লেষণের ফলে খাদ্য তৈরি হয়। ঠিক আছে, তাহলে হাইড্রা, সরি, শৈবাল কি পাচ্ছে? খাদ্য প্রস্তুত করে, খাদ্য প্রস্তুত করতে পারে। ক্লিয়ার ভাইয়া? বলতো, বুঝছো বিষয়টা? বুঝছো? ওকে, তাহলে শৈবাল কি পাচ্ছে? শৈবাল হাইড্রা দেহে আশ্রয় পাচ্ছে, সালোক সংশ্লেষণ করতেছে, এবং সালোক সংশ্লেষণ করে খাদ্য তৈরি করে। এটা হচ্ছে হাইড্রার, সরি, শৈবালের উপকার।
তাহলে হাইড্রা কি কি উপকার পাচ্ছে সেটা আমরা দেখি আসো। হাইড্রার প্রথম যেই উপকারটা পায় হাইড্রা, দেখো, শৈবাল যে খাদ্যটা তৈরি করলো সালোক সংশ্লেষণের মাধ্যমে, তো হাইড্রা কি সেই খাদ্যে ভাগ বসাবে না? বসাবে তো, তাই না? তাহলে হাইড্রা কি পাচ্ছে? এই খাদ্যতে ভাগ বসায়, অর্থাৎ খাদ্য পাচ্ছে শৈবালের কাছ থেকে, খাদ্য প্রাপ্তি। খাদ্য প্রাপ্তি। 2 নাম্বার যে জিনিসটা পাচ্ছে হাইড্রা, সেটা হচ্ছে শৈবাল, দেখো, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে। শৈবাল যেহেতু একটা উদ্ভিদের মতো, তার মানে কি, এটা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে, অক্সিজেন ত্যাগ করে। তাহলে সেই অক্সিজেনটা কে পাচ্ছে? সেই অক্সিজেনটা পাচ্ছে হাইড্রা। তাহলে এটা অক্সিজেন পায়, অক্সিজেন প্রাপ্তি। আচ্ছা, তাহলে হাইড্রা আবার দেখো অক্সিজেন ত্যাগ করে। হাইড্রা কি করে? সরি, অক্সিজেন গ্রহণ করে, এবং অক্সিজেন গ্রহণ করে শ্বসনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড আবার ত্যাগ করে। তাহলে সেই কার্বন ডাই অক্সাইডটা আবার কে নাই, কে গ্রহণ করতেছে? দেখো তো, শৈবাল গ্রহণ করে সালোক সংশ্লেষণের জন্য। তাহলে কার্বন ডাই অক্সাইড নিশ্চয়ই হাইড্রোজেনের জন্য ভালো ছিল না। তাহলে এই শৈবাল থাকার কারণে সেই কার্বন ডাই অক্সাইড থেকে সে দ্রুত রিলিফ পাচ্ছে, দ্রুত মুক্ত হতে পারতেছে, তাই না? তাহলে সে কি করতে পারলো? সে কার্বন ডাই অক্সাইড নিষ্কাশন করলো। কার্বন ডাই অক্সাইড নিষ্কাশন, নিষ্কাশন। ওকে। আচ্ছা, এরপরে দেখো হাইড্রা, হাইড্রা তো এই যে খাদ্যে ভাগ বসাইছে, তার মানে কি, সে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়ার পরে বর্জ্য পদার্থ তৈরি হয়। কি তৈরি হয়? বর্জ্য পদার্থ তৈরি হবে না? অবশ্যই বর্জ্য পদার্থ তৈরি হবে। এখন বর্জ্য পদার্থ হাইড্রার জন্য অবশ্যই খারাপ, কিন্তু এই বর্জ্য পদার্থ আবার শৈবালের কাজে লাগে, শৈবাল সেই বর্জ্য পদার্থটা গ্রহণ করে, তাই না? তাহলে দেখো, হাইড্রা যে বর্জ্য পদার্থ তৈরি করলো, সেই বর্জ্য পদার্থ কিন্তু আবার শৈবাল, ওই যে সার দিতে হয় না গাছে, তো সেরকমই ভেবে নাও যে হাইড্রা যে বর্জ্য পদার্থ তৈরি করতেছে, বর্জ্য মানে কি, খারাপ খারাপ জিনিস, খারাপ জিনিস, দেখো কার্বন ডাই অক্সাইড খারাপ জিনিস তৈরি করতেছে, সেটাকে নিয়ে নিচ্ছে শৈবাল। বর্জ্য পদার্থ খারাপ জিনিস তৈরি করলো, সেটাকে নিয়ে নিচ্ছে শৈবাল, নিয়ে নিচ্ছে, তাই না? তাহলে এই হাইড্রা যে বর্জ্য পদার্থ, সেই বর্জ্য পদার্থ নিষ্কাশন করতে পারে। তাহলে এই কথাটাই মনে রাখো যে হাইড্রা বর্জ্য পদার্থ নিষ্কাশন, পদার্থ নিষ্কাশন করে, নিষ্কাশন করে। কি ক্লিয়ার ভাইয়া? ওকে। এবং লাস্ট আরেকটা উপকার আছে, লাস্ট আরেকটা উপকার আছে। এই যে দেখো, শৈবাল যখন মারা যায় না, শৈবাল মারা গেল, এই মৃত শৈবাল, এই মৃত শৈবাল এই হাইড্রেট আবার খেয়ে নেয়। তাহলে এই হাইড্রেট আরেকটা কাজ মনে রাখো, সে কি করে? মৃত শৈবাল ভক্ষণ করে। মৃত, কি ব্যাপার, কি হয়? আচ্ছা, সরি, বর্জ্য, বর্জ্য নিষ্কাশন। এবং লাস্ট কথাটা মনে রাখো, সে মৃত শৈবাল ভক্ষণ করে। মৃত শৈবাল ভক্ষণ করে। ওকে। তাহলে দেখছো হাইড্রা কি কি উপকার পাচ্ছে, হাইড্রা কি কি উপকার পাচ্ছে, দেখো, একটু চিন্তা করে দেখো। তাহলে তোমাদের কাছে কি মনে হয়? দুইজনই তো উপকার পাচ্ছে, কিন্তু তোমাদের কাছে কি মনে হয় ভাইয়া, বলো তো, কে বেশি উপকার পাচ্ছে? তোমাদের কাছে কি মনে হয়, বলো দেখি। তোমাদের কাছে কি মনে হচ্ছে, কে বেশি উপকার পাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার বলছো হামদান, কিন্তু কে বেশি উপকার পাচ্ছে প্রশ্নটা বুঝো। আমি প্রশ্ন করছি যে উপকারটা কার বেশি, তোমাদের কাছে কি মনে হচ্ছে? আজকে উপস্থিতি কম কেন? হুম। আচ্ছা, নিজুম বলছো যে হাইড্রা বেশি উপকার পাচ্ছে, হামদানও বলছো হাইড্রা বেশি উপকার পাচ্ছে।
তাই না? তো এই কারণে দেখো দেখো বিষয়টা কি হচ্ছে তাইলে, বিষয়টা হচ্ছে যে ধরে নাও তোমার বাসাতে এমন একটা গেস্ট আসছে, এমন একজন অতিথি আসলো, যেই অতিথিটা, হ্যাঁ ধরে নাও যে তোমার বাসাতে একজন অতিথি আসছে, সেই অতিথিটাকে তুমি থাকতে দিলা, থাকার একটা জায়গা দিলা, ছোট্ট একটা জায়গা দিলা তোমার বাসাতে। অতিথি আসলে আমরা নর্মালি কি করি, অতিথি আসলে আমরা নর্মালি আমাদের থাকার জায়গা ছেড়ে দিয়ে অতিথিকে থাকতে দিই, তাই না? আমাদের যে ভালো রুম, আমাদের সবচেয়ে সুন্দর যে রুমটা, সবচেয়ে থাকার জন্য ভালো পরিবেশটা, সেটা অতিথির জন্য দিয়ে আমরা খারাপ জায়গাতে থাকি, তাই কিনা? এটাই তো হয়, তাই না? কিন্তু হাইডা কি করে জানো? হাইডা সে কি করে, সে হচ্ছে ওই অতিথিটাকে মনে করো যে থাকার একটা জায়গা দেয়, জাস্ট ছোট্ট একটা জায়গা দেয়। হ্যাঁ, তো অতিথি আসলে আমরা কি করি, অতিথি আসলে আমরা সুন্দর সুন্দর খাবার রান্না করি, ভালো ভালো দামি বাজারের সবচেয়ে ভালো মাছটা নিয়ে এসে রান্না করি, তাই না? কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, বিষয়টা এমন যে অতিথি অতিথি সে নিজেই নিজের টাকা দিয়ে সে খাবার এনে খাবার রান্না করতেছে, ঠিক আছে? খাবার রান্না করতেছে, সেই খাবারে আবার ভাগ বসাচ্ছে, মানে ওই বাসায় যারা থাকে তারা, ঠিক আছে? এই যে দেখো হাইড্রা সেই খাবারে ভাগ বসাচ্ছে, এবং অতিথিকে সে কি করতেছে, খারাপ খারাপ জিনিসগুলো দিয়ে দিচ্ছে। দেখো, অতিথির কাছ থেকে অক্সিজেন নিচ্ছে, ভালো জিনিসটা নিচ্ছে, কিন্তু খারাপ জিনিসটা দিয়ে দিচ্ছে, কার্বন ডাই অক্সাইড দিচ্ছে, বর্জ্য দিচ্ছে। আবার ওই ওইটা আবার যখন মারা যাচ্ছে শৈবালটা, সেটাকেও খেয়ে ফেলতেছে। বুঝছো কি? হাইড্রা তাহলে কি বুঝতে পারছো? তো আর বিনিময় হাইড্রা তাকে কি দিচ্ছে, বিনিময় হাইড্রা তাকে just থাকার একটা আশ্রয় দিচ্ছে। সালোক সংশ্লেষণ তো সে এমনিতেই করতে পারতো। শৈবাল কি, শৈবালের দেহ যদি সবুজ, যেহেতু সবুজ, সে তো এমনিতেই সালোক সংশ্লেষণ করতে পারতো, পারতো না? তো হাইড্রা কিন্তু তাকে শুধুমাত্র আশ্রয় দিচ্ছে। তো আর খারাপ খারাপ জিনিসগুলা তাকে দিচ্ছে। তাহলে এই হাইড্রাকে কি বলা হয় জানো, সরি, শৈবালকে কি নামে ডাকা হয় জানো? শৈবালকে একটা বিশেষ নামে ডাকা হয়। এই শৈবালকে বলা হয় লাইফ লং লাইফ লং পেইং গেস্ট। পেইং গেস্ট, হ্যাঁ, অর্থাৎ শৈবাল এমন একটা গেস্ট, এমন একটা অতিথি, যে সারা জীবন শুধুমাত্র পে করে যায়, সারা জীবন শুধুমাত্র দিয়েই যায়। বুঝছো? এই আর কি বিষয়। দেখো, শৈবাল সবকিছু দিয়ে দিচ্ছে, খাদ্য তৈরি করতেছে সেটাও নিয়ে নিচ্ছে, বিনিময়ে হাইড্রা তাকে জাস্ট একটু আশ্রয় দিচ্ছে, এইটুকু জাস্ট। বুঝছা? বুঝছো বিষয়টা? তাহলে শৈবালকে কি নামে রাখা হয়? লাইফ লং পেইং গেস্ট, সারা জীবন দিয়ে যায়। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে এই কানিজ ফাতেমা বলছো যে শৈবাল বেশি উপকার পাচ্ছে, কিভাবে উপকার পাচ্ছে? শৈবাল শুধুমাত্র আশ্রয় পাচ্ছে, আর কি পাচ্ছে? কিছুই তো পাচ্ছে না, বাকি সব উপকার হাইড্রার। ঠিক আছে, তাহলে আসো আমরা পরের অংশটাতে যাই আমাদের। ও, সরি, তোমাদেরকে তো একটা বিষয় পড়াইতে ভুলে গেছি। সেটা হচ্ছে যে এই যে আমরা যে আহ, চলন পড়লাম, মাত্র তো 2টা চলন পড়ছি, আরো কিছু চলন বাকি আছে। যেমন আমি যদি বলি, আরো কিছু চলনের নাম বলি, যেমন হাইড্রার 3 নাম্বার যে চলনটা, সেটাকে আমি বলতে পারি গ্লাইডিং। এই চলনটার নাম হচ্ছে গ্লাইডিং। দেখো তো এই নামটার সাথে তোমরা পরিচিত কিনা। এই গ্লাইডিং এর আরেকটা নাম হচ্ছে আমিবয়েড চলন। আমিবয়েড চলন, এই চলনটার সাথে তোমরা পরিচিত হওয়ার কথা, কারণ এটা নিয়ে আমরা এর আগেও কথা বলছি। এই গ্লাইডিং চলন বা আমিবয়েড চলন, এটা সংগঠিত হয় হাইড্রার পায়ের মাধ্যমে, পদতলের মাধ্যমে, ঠিক আছে? তাহলে এই চলনটা সংগঠিত হয় কিভাবে ভাইয়া? পদচাকতির মাধ্যমে। পদচাকতি, এই পদচাকতির মাধ্যমে যে চলনটা সংগঠিত হয়, সেটাকে বলা হয় গ্লাইডিং চলন বা অ্যামিবয়েড চলন। বুঝছো? ওকে, ঠিক আছে। এরপরে আসো পরের যে চলনটা। আচ্ছা, এই গ্লাইডিং চলন সম্পর্কে মনে রাখো, এটা হচ্ছে ধীর গতির একটা চলন। এটা ধীর গতির চলন, এটা হচ্ছে ধীর গতির চলন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো 3 নাম্বারের পরে 4 নাম্বার। 4 নাম্বার যে চলনটা, সেটাকে বলা হয় আহ সেটাকে বলা হয় হেচড়ানো। হেচড়ানো বা ক্রাউলিং। ক্রাউলিং। পরের যে চলনটা, 5 নাম্বার চলনটাকে বলা হয় আরোহণ অবরোহণ।
আরোহণ, আরোহণ, অবরোহণ। 6 নম্বর যে চলনটা, দেহের সংকোচন ও প্রসারণ। দেহের সংকোচন, সংকোচন ও প্রসারণ, প্রসারণ। এরপরের যে চলনটা, 6-এর পরে 7 নম্বর যে চলনটা, সেটা হচ্ছে ভাষা। হায়রা বুদবুদ তৈরি করে, বুদবুদ তৈরি করার মাধ্যমে ভেসে থাকে। তাহলে কিভাবে ভাসে বলতো? বুদবুদ তৈরি করে, বুদবুদ তৈরি করে, তৈরি করে ভেসে থাকে। ওকে, এরপরে আসো 7 নম্বরের পরে 8 নম্বরের যে চলনটা, সেটাকে বলা হয়, সেটাকে বলা হয় সাঁতার। হাইড্রা, হাইড্রা যেহেতু কোর্সিকা আছে, হাইড্রা কি করতে পারে? সাঁতার কাটতে পারে। বুঝছো? এরপরে 8-এর পরে আসো 9 নম্বর, এরপরে যে চলনটা, সেটাকে বলা হয় আহ হাঁটা। হাইড্রা হাঁটাহাঁটি করতে পারে, হাঁটা। দেখো তো, হাইড্রার যদি, হাইড্রার যেহেতু কোর্সিকা আছে, এই কোর্সিকা গুলো যদি এইভাবে চলে, এভাবে চলে, হাঁটতে পারবে না হাইড্রা? হাঁটতে পারবে কিন্তু, তাই না? কিন্তু হাঁটার ক্ষেত্রে দেখো তো, হাইড্রার যে কোর্সিকা সেটা নিচের দিকে থাকে, আর এইখানে মুখ থাকে, তার মানে কি মুখটাও নিচের দিকে থাকে। তাহলে এই হাঁটার আরো একটা নাম মনে রাখো ভাইয়া, হাঁটার আরো একটা নাম হচ্ছে নতমুখী চলন। হাঁটার আরো একটা নাম হচ্ছে নতমুখী চলন। ক্লিয়ার ভাইয়া? ওকে,